আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আমি ডাক্তার ফাইরোজ মাইশা, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি এবং মেডিকেল জিওলজি ডিপার্টমেন্টের সিনিয়র একজন টিচার। আজকে আমরা তোমাদের জন্য যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি, যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। সবারই মোটামুটি রিটেন পরীক্ষা শেষ, তাই না? প্র্যাকটিক্যাল কারো কারো কয়েকটা হয়েছে, কয়েকটা বাকি আছে, খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং খুব দ্রুতই আসলে তোমাদের জীবনের সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ শুরু হবে, তোমার লাইফের টার্নিং পয়েন্ট, তাই না? মানে আমরা অনেক সময় বলি যে স্কুলের ফার্স্ট বয়, কলেজের ফার্স্ট বয়, অথবা সারা জীবন স্কুল কলেজে অনেক ভালো রেজাল্ট করেছে। অন দ্য কন্ট্রারি, এমনও অনেক আছে যে স্কুলটা কোনো রকম পার করেছে, কলেজটা কোনো রকম পার করেছি। সবারই তো স্বপ্ন থাকে, তাই না, যে নিজেকে একটা জায়গায় দেখব, এবং সেই একটা জায়গায় দেখার অংশটা যদি এমন হয় যে সাদা অ্যাপ্রন পরা অবস্থায় দেখতে চাই, আমি ডাক্তার হতে চাই, তাহলে ঠিক এই জায়গাটাই তোমার জন্য। আশা করব ইনশাল্লাহ এই ক্লাসের পড়াটুকু আমার সঙ্গে সঙ্গে পড়ে ক্লাসে শেষ করে ফেলবা, ঠিক আছে? এরকম আরও কয়েকটা ফ্রি ক্লাস তোমাদের জন্য রয়েছে। আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ তোমরা অনেক বেশি এনজয় করবা, এবং চেষ্টা করো নিজেদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দিতে, যেন ওরা তোমার সাথে ক্লাসগুলো এনজয় করতে পারে, পাশাপাশি পড়ে ফেলতে পারে, ঠিক আছে? আর নেক্সট ইনশাল্লাহ আসলে তো দেখাই হবে। তাহলে আর দেরি করবো না, চলো আমরা পড়া শুরু করে দিই। জিনতত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টারটা আসলে প্রতিটা বছরই এখান থেকে প্রশ্ন আসছে। ইন কেস রিসেন্টলি দেখা গিয়েছে কোনো একটা বছর, মানে বিভিন্ন জায়গায় থেকে আসা প্রশ্নগুলো আমরা একসাথে করেছি, যে কোন টপিক থেকে কয়টা করে প্রশ্ন বিগত এতগুলো বছরে এসেছে। এটা দেখলে কি বুঝতে পারি আসলে, যে এই চ্যাপ্টারের একদম ক্রিম অংশ কোনটুকু। আমি পড়ার সময় পুরো চ্যাপ্টার পড়বো, বাট মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে তুমি যতই ভালো স্টুডেন্ট হও, তোমার পক্ষে কি সম্ভব বলো বায়োলজির দুইটা টপিক, অর্থাৎ জুলজি, বোটানি, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জেনারেল নলেজ, ইংলিশ, সব কিছুর সব কয়টা পেজ পড়ে পরীক্ষার হলে যাওয়া সম্ভব পরীক্ষার আগের রাতে? কখনোই না। তো সেই ক্ষেত্রে তোমাকে জানতে হবে কোন চ্যাপ্টারের কোন অংশটুকু আজকে রাতে আমি রিভাইজ করব। সো এই জিনিসের প্রিপারেশন তুমি যদি শুরু থেকে না গুছাও, তাহলে কিন্তু পরীক্ষার আগের রাতে সব হজবরল মনে হবে। সো এই স্লাইডটা তোমাকে সেই ক্ষেত্রে হেল্প করবে, যে আমরা এখানে বিভিন্ন টপিক থেকে বিগত 24 বছরে আসা প্রশ্নের সংখ্যাগুলো দেখলাম। এর মধ্যে দেখতেই পাচ্ছ সবচাইতে বেশি প্রশ্ন কোত্থেকে আসছে? সবচাইতে বেশি প্রশ্ন আসতেছে এবিও ব্লাড গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর, তাই না? তারপর আমরা যদি সেকেন্ড মোস্ট, তার আগে আছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, তারপর এবিও ব্লাড গ্রুপ, আরএইচ ফ্যাক্টর, তারপরে প্রশ্ন এসছে হচ্ছে জিন তত্ত্ব মূল টপিক থেকে, তারপর এসছে বিবর্তন থেকে, বাকিগুলো থেকেও প্রশ্ন এসছে, কিন্তু আমরা মোটা দাগে এই 4টা টপিক থেকে বেশি প্রশ্ন আসতে দেখেছি। তো আমরা কি আজকে ক্লাসে শুধু এই 4টা টপিক পড়ে ফেলবো? না, আমরা কিন্তু আজকে ক্লাসে সবটাই পড়বো, কিন্তু তুমি মাথায় রাখবে, তুমি যখন রিভাইজ করবে, বড় বড় পরীক্ষা একসাথে দিবে, অর্থাৎ অনেক চ্যাপ্টার, অনেক সাবজেক্ট মিলানো পরীক্ষাগুলো যখন দিবে, তখন সময় না পেলেও এতটুকু বারবার রিভাইজ করবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্সের জন্য জেনে রাখা ভালো। তাহলে চলো এখন হচ্ছে আমরা একটু পরের স্লাইডে চলে যাই। জেনেটিক্স আসলে জিনিসটা কি? জিনতত্ত্ব, তাই না? এই জেনেটিক্স শব্দটা কে দিয়েছিল? স্যার উইলিয়াম বেটসন। কত সালে দিয়েছিলেন? 1905 সালে, ঠিক আছে? এই পেজ থেকে আমরা জাস্ট 3টা শব্দ শিখব। একজন হচ্ছে বিজ্ঞানীর নাম উইলিয়াম বেটসন, একটা হচ্ছে সাল 1905 খ্রিস্টাব্দে, এবং উনি কি করেছেন? জেনেটিক্স শব্দ প্রচলন করেন। এখন কেন আমি এটাকে আলাদা মেনশন করে বারবার বলতেছি? আমরা না জেনেটিক্স মানেই গ্রেগর জোহান মেন্ডেলকে চিনি। তোমাকে প্রশ্ন করা হলো যে জেনেটিক্স শব্দের প্রচলন করেছেন কে? অপশন এ গ্রেগর জোহান মেন্ডেল, আর জেনেটিক্স মানেই মেন্ডেল, দিলাম দাগায়। আমি তো খুশি, আমার হয়ে গেছে। পরীক্ষার হল থেকে বের হয়ে এসে কি দেখলাম? প্রশ্নটা জিনতত্ত্বের জনক ছিল না, প্রশ্নটা ছিল জিনতত্ত্ব শব্দটাকে দিয়েছে। দেখো, তোমার কিন্তু জানা প্রশ্ন, কিন্তু আউট অফ এক্সাইটমেন্ট তুমি ভুল দাগিয়ে ফেলেছো। সো ডেফিনেটলি এরকম কিছু জিনিস যেগুলো কনফিউজিং হবে, সেগুলো বারবার করে পড়তে হবে। যেমন এখানে জিনতত্ত্ব বা জেনেটিক্স এই শব্দটা প্রচলন করেছেন স্যার উইলিয়াম বেটসন 1905 সাল। জাস্ট 3টা শব্দ এখান থেকে পড়িয়েছি, অবশ্যই অবশ্যই 3টা শব্দ এখনই আমার সঙ্গে মুখস্থ করে ফেলবা। এবং এই জেনেটিক্স শব্দটা কোত্থেকে আসছে, এটার অর্থগুলা কি? টু বিকাম অথবা টু গ্রো ইনটু, এটা একটা গ্রিক শব্দ। যাদের পক্ষে সম্ভব হবে তার এক্সট্রা করে এই 2-3টা শব্দ পড়ে ফেলবা, ওকে? এখন আমরা একটু দেখব
একটু আপু অত্যন্ত দুঃখিত, একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, অত্যন্ত দুঃখিত, কিছুটা টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে ওই পেজ থেকে আমরা মেনলি 3টা শব্দ শিখতে চাচ্ছিলাম, ওই 3টা একটু আপু একসাথে করে দিয়েছি তোমাদের জন্য। কি কি? আমাদের শব্দের প্রবর্তককে উইলিয়াম বেটসন, সাল 1905, এবং শব্দটা কি? জেনেটিক্স। ওকে, এখন তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। সেটা হচ্ছে, ইনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল, উনি কিন্তু আবার উইলিয়াম বেটসন না। ঠিক আছে, মানে আমরা এখন সম্পর্কে জানছি কি? জিনতত্ত্বের জনক। ঠিক আছে, এই গ্রেগর জোহান মেন্ডেল আধুনিক জিনতত্ত্বের জনক। উনার সম্পর্কে কিছুটা প্রিলিমিনারি আইডিয়া জানা থাকা দরকার। যেমন উনি আসলে এই জিনতত্ত্ব আবিষ্কার করতে গিয়ে কিসের উপর গবেষণা করেছেন, কতদিন গবেষণা করেছেন, গবেষণা করে কি পেয়েছেন, এই প্রশ্নগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে বলা হয়েছে এই মেন্ডেল ছিলেন আধুনিক জিনতত্ত্বের জনক, কিন্তু উনি জীবদ্দশায় জানতেন না যে উনি আসলে জিনতত্ত্বের জনক ছিলেন। কিভাবে কাহিনীটা দেখেন, এটা হচ্ছে উনি ছিলেন অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক, যদি সম্ভব হয় এটা মনে রাখতে হবে, এবং দীর্ঘ 7 বছর উনি বিভিন্ন মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন। করে করে উনি কয়টা সূত্র দিয়েছে? 2টি সূত্র দিয়েছেন। তাহলে উনি গবেষণা করেছে 7 বছর, কি নিয়ে গবেষণা করেছে? মটরশুঁটি নিয়ে গবেষণা করেছে। কয়টা সূত্র দিয়েছে? 2টা সূত্র দিয়েছে। আচ্ছা, এখন দেওয়ার পর উনি আসলে আগের তো এরকম ছিল না, অনলাইনের কোনো ব্যাপার ছিল না, উনি এই উনার সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো কাগজে কলমে লিখতেন, লিখে উনার সমস্ত পেপারসগুলা উনি জমা দিয়েছিলেন কোথায়? 1866 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে উনি জমা দিয়েছিলেন ওনার সমস্ত কাগজপত্র। ঠিক আছে, উনি এই যে মটরশুঁটি নিয়ে গবেষণা করেছে 7 বছর, উনি 34 রকমের মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন। কবে করেছেন সেটা দরকার নেই, আমরা কি কি জিনিস জানলাম? গ্রেগর জোহান মেন্ডেল আধুনিক জিনতত্ত্বের জনক, উনি কি করেছেন? মটরশুঁটির উপর গবেষণা করেছেন। কয় রকমের? 34 রকম। কয় বছর? 7 বছর। রেজাল্ট কি? 2টা সূত্র। কি করছিল উনি এই 2টা সূত্র পাওয়ার জন্য? এটা উনি কোথায় জমা দিয়েছিল? ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে। ঠিক আছে, জমাটা দিয়েছিল কিন্তু দেখো 1866 সালে। দেওয়ারও প্রায় 18 বছর পরে 1884 সালে উনি মারাও গিয়েছেন। তখনও উনি জানেন না যে উনি একটা বিশাল জিনিস আবিষ্কার করে ফেলছেন। তারপর কি হলো? উনি মারা যাওয়ারও প্রায় 16 বছর পর, অনেক দিন পরে, এই গ্যাপগুলো আবার মুখস্থ করতে যেও না, এটা এমনি বলতেছি, এই 1900 খ্রিস্টাব্দে আলাদা আলাদা 3 ভিন্ন দেশের 3 জন ভিন্ন বিজ্ঞানী একই সূত্র আবার আবিষ্কার করেছেন। আবিষ্কার করার পর গিয়ে জানতে পারা যায় যে না, এই জিনিস তো আগেও একজন বলেছেন। এটা আমরা পরের স্লাইডে দেখবো। তাহলে এই স্লাইডটা একটু আমরা সামারি করি। খুবই সহজ জিনিস, আপু কিন্তু একই কথা বারবার বলতেছি, উদ্দেশ্য একটাই, তোমরা আমার সঙ্গে এখনই মুখস্থ করবা। জিনতত্ত্বের জনককে গ্রেগর জোহান মেন্ডেল। উনি আসলে একজন অস্ট্রিয়াতে বসবাসকারী ধর্মযাজক ছিলেন। উনার অনেক ইচ্ছা ছিল উনি বিজ্ঞানী হবেন, অনেক কিছু হবেন। তো উনি ওই আশায় কি করলো? 34 রকমের মটরশুঁটি নিয়ে 7 বছর গবেষণা করলো। গবেষণা করে উনি 2টা সূত্র আবিষ্কার করলো। ওই সমস্ত কাগজপত্র উনি
1866 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দিয়ে আসলো এবং 1884-তে উনি মারা গেলেন। পরবর্তীতে 1900 সালে 3জন ভিন্ন দেশের ভিন্ন বিজ্ঞানী একই জিনিস আবিষ্কার করলেন। এটা ছিল আমাদের এই পেজের সামারি। এখন আমরা একটু নেক্সট স্লাইডে গিয়ে দেখব ওই 3জন কারা। ওই 3জন বিজ্ঞানীরা হচ্ছে নেদারল্যান্ডসের হিউগো দ্য ভ্রিস, জার্মানির কার্ল করেন্স, অস্ট্রিয়ার এরিক স্টেমার্ক। কিভাবে মনে রাখবো আমরা এটা? হেনরির কাজ, একটু সবাই ছোট করে বইয়ের পাশে লিখে নিতে পারেন। হেনরির কাজ এমনি অসাম, ঠিক আছে? হেনরি দিয়ে আমরা মনে রাখতে চাচ্ছি হিউগো দ্য ভ্রিস নেদারল্যান্ডসের, হিউগো দ্য ভ্রিস নেদারল্যান্ডসের। কাজ দিয়ে মনে রাখতে চাচ্ছি কার্ল করেন্স জার্মানির, কার্ল করেন্স জার্মানির। এমনি অসাম, এমনি দিয়ে আমরা মনে রাখতে চাচ্ছি এরিক স্টেমার্ক, অসাম দিয়ে মনে রাখতে চাচ্ছি উনি অস্ট্রিয়ার। তাহলে আমরা কি করলাম? হেনরি মনে করেন একটা মানুষ, হেনরির কাজ এমনি অসাম। তাহলে আমি কি মনে রাখতে চাচ্ছি? 3টা ভিন্ন দেশে 3জন বিজ্ঞানীর নাম যারা একই জিনিস আবিষ্কার করেছিল 1900 সালে। হেনরি, হিউগো দ্য ভ্রিস নেদারল্যান্ড, কাজ কার্ল করেন্স জার্মানি, আর এমনি অসাম এরিক স্টেমার্ক, এটা কি হচ্ছে? উনি কোন জায়গার? অসাম মানে অস্ট্রিয়ার, ঠিক আছে? ওকে, আমরা এখন দেখব ওনারাই 3জন আবিষ্কার করার পর তখন জানা গেল যে এই সম্পর্কে আগে থেকেই গ্রেগর জোহান মেন্ডেল বলে গিয়েছিলেন। তখন আউট অফ রেসপেক্ট ওনারা বললেন, তো 3জনের মধ্যে ঝগড়া করে লাভ নাই, কে জনক আমরা তো এখন বের করছি, আমাদের আগে যিনি বের করে গিয়েছেন ওনাকেই জনক হিসেবে অভিহিত করা হোক। সো ফাইনালি আমাদের বংশগতিবিদ্যা বা জিন তত্ত্বের জনক উপাধিটা পেয়েছেন গ্রেগর জোহান মেন্ডেল। এই ছিল মোটামুটি সামারি হিস্ট্রি। এখন আমরা দেখব যে ওনার সূত্রগুলো উনি আসলে কি আবিষ্কার করেছেন, কি হয়েছে। এখানে মোটামুটি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে লম্বা আর খাটো এই দুইটা জিনিস নিয়ে করার পর দেখা গেল সবগুলোই লম্বা। এই কথাটা বলার অর্থ হচ্ছে লম্বা এবং খাটো এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট। এই যে একটা কথা বললাম প্রকট, এই শব্দটা আসলে কি? এই শব্দগুলো আমরা একটু পরে ডিটেলস দেখব। এখানে এই পেজ থেকে আসলে 16টার মধ্যে 9:3:3:1 এই কথাটা জানা জরুরি, কিন্তু কে গোল কে হলুদ কুঞ্চিত কে বা সবুজ গোল সবুজ কুঞ্চিত এটা জানা দরকার নাই। কেন? কারণ এখন আর তোমার রিটেন প্রশ্নের কোনো সুযোগ নেই, এখন আমরা শুধু এমসিকিউ অ্যান্সার করব। সো আমাদের আসলে এই বিশাল বর্ণনা আকারে লিখতে হয় না। তো আমরা এখন একটু দেখব যে গ্রেগর জোহান মেন্ডেল আসলে কেন কেন মটরশুঁটি নিয়েই উনি গবেষণা করছে। উনি তো একটা লাউ গাছ নিয়ে গবেষণা করতে পারতো, তাই না? উনি মটরশুঁটিটা নিয়েছিলেন, কারণগুলা কি? মটরশুঁটি গাছটা 1 বর্ষজীবী। আরো অনেকগুলো পয়েন্ট আছে না, আমরা সবগুলো একসঙ্গে মনে রাখার জন্য আগে পাশে একটা শব্দ লিখে নিই, শব্দ না আসলে একটা বাক্য লিখে নিই। স্বীয় বউ একটাই, যার যে কয়টাই বউ থাকুক নিজের বউ কয়টা? নিজের বউ একটাই, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা আসলে কি মনে রাখতে চাচ্ছি আপু একটু কমেন্টস করে দেখি। সিও দিয়ে আমরা মনে রাখবো এই মটরশুঁটি গাছটা স্বপরাগী, ঠিক আছে? অর্থাৎ মেল ফিমেল একই গাছের মধ্যে ফুল হয় এবং এটা স্বপরাগী, অন্য গাছের উপর অন্য কিছুর উপর তাকে ডিপেন্ড করতে হচ্ছে না। এটা তার জন্য ভালো, গবেষণার জন্য এটা ভালো যে কখন পরাগায়ন হবে, কখন ফুল হবে, কখন আমি দেখবো, সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। তাহলে স্বপরাগী, এটা একটা পজিটিভ দিক। আরেকটা মনে রাখতে হবে, সিও দিয়েই আয়ুষ্কাল অল্প না, এটা স্বল্প কথাটা দিয়ে মনে রাখো, স্বল্প আর অল্প তো একই কথা, অর্থাৎ হচ্ছে আয়ুষ্কালটা অল্প, সেটা আমরা স্বল্প দিয়ে মনে রাখলাম। তাহলে সিও দিয়ে দুইটা জিনিস গেল, একটা হচ্ছে স্বপরাগী, একটা হচ্ছে এটা আয়ুষ্কাল অল্প বা স্বল্প। পুরা লাইন কিন্তু বলতেছি না, কেন বলতেছি না? কারণ আমরা এখনো রিটেন পরীক্ষা দিব না, আমাদেরকে পুরা লাইন ধরে ধরে কেউ বলবে না যে মটরশুঁটি কেন চয়েস করেছিল, পয়েন্টগুলো লিখো, কোনো দরকার নাই। আমরা পড়া শর্টকাট মনে রাখবো যেন এমসিকিউ গুলো আমরা অ্যান্সার করতে পারি। তুমি পুরোটা লাইনই পড়ো, কিন্তু মুখস্থ করার সময় আপুর পয়েন্টগুলো মুখস্থ করবে। তারপর হচ্ছে কি দেখবো আমরা, বউ, ব দিয়ে দুইটা, রস্য দিয়ে দুইটা। ব দিয়ে হচ্ছে ফুলগুলো আকারে বড়, তার মানে চেঞ্জগুলো দেখা সোজা, এই পিচি পিচি ফুল হইলে তো তুমি বুঝবা না, তাহলে ফুলগুলো আকারে বড়, এটা একটা পজিটিভ সাইড ছিল। আরেকটা হচ্ছে ওর মধ্যে বহু প্রকরণ ছিল,
এবং তুলনামূলক বংশগতি মানে কি জানো, বিপরীত, মানে লম্বা হইলে খাটো, সাদা হইলে কালো, এরকম স্পষ্ট পার্থক্য ছিল, মানে এত বেশি ডিফারেন্স ছিল, যার কারণে ওনার বুঝতে ইজি হচ্ছিল। তাহলে আমরা ব দিয়ে মনে রাখলাম কি, একটা হচ্ছে বড় বড় ফুল, আর একটা হচ্ছে তুলনামূলক বা বিপরীত বৈশিষ্ট্য থাকতেছে, এবং বহু ভ্যারাইটিস, বহু প্রকরণ ছিল। তারপর কি, একটাই দিয়ে আমরা কি মনে রাখতেছি, আচ্ছা রস্য দিয়ে বাদ দিয়ে গেছে আপু, রস্য দিয়ে হচ্ছে ফুলটা উভলিঙ্গ, ওই যে বললাম স্বপরাগায়ন তো এই জন্যই হচ্ছে, একই গাছে মেল ফুলও আছে ফিমেল ফুলও আছে, তাহলে উভলিঙ্গ, এটা একটা পজিটিভ সাইড। আরেকটা রস্য দিয়ে আমরা দেখব হচ্ছে উর্বর, অর্থাৎ খুবই ফার্টাইল, মানে আমাকে পরবর্তী গাছ হওয়ার জন্য বেশি ওয়েট করতে হয় নাই, খুব দ্রুতই গাছগুলা হয়েছে। এবং একটা দিয়ে এটা 1 বর্ষজীবী, তার মানে উনি খুব দ্রুত রেজাল্টগুলো পেয়েছে। যেই গাছ 100 বছর বাঁচে, কবে ফল দিবে, কবে নতুন গাছ হবে, উনি তো মরেই যেত। তাহলে এই যে 7টা পয়েন্ট, এগুলো হচ্ছে আমার মটরশুঁটি গাছ বেছে নেওয়ার কারণ। তাহলে আমি এখন একটু সামারি করে ফেলি। স্বীয় বউ একটাই, স্বীয় দিয়ে কি, স্বপরাগায়ন ঘটে, স্বল্প আয়ুর গাছ, বউ ব দিয়ে 2টা, বড় বড় ফুল, বুঝতে ইজি হয়, এবং বিপরীত বৈশিষ্ট্য এবং বহু প্রকরণ। তারপর রস্য দিয়ে উভলিঙ্গ, মেল ফিমেল 2টা গাছে 2টা রকমের ফুলই পাচ্ছি, পাশাপাশি উর্বর, খুব দ্রুত নেক্সট জেনারেশন তৈরি হচ্ছিল, এবং লাস্টে একটাই দিয়ে মনে রাখবো 1 বর্ষজীবী, যার কারণে ওনার জন্য গবেষণা করা ইজি হয়েছে। সো এই ছিল 7টা কারণ। আমরা এখন একটু নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, মেন্ডেলের সাফল্যের বা কৃতকার্য হওয়ার কারণ কি? এখানে এটাগুলো রিডিং পড়ার প্রশ্ন, এখান থেকে এমসিকিউ আসার মতো তেমন কিছু নাই। তারপরেও যদি মনে রাখতে হয়, উনি যেটা নিয়ে গবেষণা করছে, সেই মটরশুঁটিতে 7 জোড়া ক্রোমোজোম ছিল, মানে অনেক বেশি ক্রোমোজোম ছিল না, উনি 7 বছরের মধ্যে কভার করতে পারছে। সহজ করার জন্য আমি এমনি মনে রাখতে চাই যে উনি 7 বছর গবেষণা করছে 7 রকম, মানে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে, যার কারণে উনি দ্রুত রেজাল্ট পেয়ে গেছে। উনার এখানে উনি আর এছাড়া কিছু নর্মাল জিনিসপত্র থাকবে, উনি অনেক সিনসিয়ার ছিলেন, উনি সবকিছু লিখে লিখে রাখতেন, উনি এগুলা সময় মতো জমা দিয়েছেন, এইসব কিছু কথাবার্তা আছে। ওনার অনেক সতর্কতা ছিল, অনেক নিষ্ঠাবান ছিলেন, এগুলো এমসিকিউতে আসা সম্ভব না, জাস্ট একবার রিডিং পড়ে ফেলবা। আর এছাড়া হচ্ছে এখানে ওই পয়েন্টগুলো আবারও আছে, এটা স্বপরাগী, এগুলো একটু জাস্ট রিডিং পড়তে হবে। মনে রাখতে হবে শুধু একটাই কথা, এটা হচ্ছে এটা মটরশুটির যে কোষগুলা, ওরতে ক্রোমোজোম ছিল 7 জোড়া, দ্যাটস ওয়াই ওনার জন্য খুব দ্রুত কাজটা হয়েছে, এবং কোনো ধরনের লিঙ্কেজ ছিল না। লিঙ্কেজ মানে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের উপর ডিস্টার্ব করে নাই, যার কারণে বৈশিষ্ট্য প্রকাশে কোনো ঝামেলা হয় নাই। আরও স্পষ্ট হবে লিঙ্কেজের সংজ্ঞাটা আমরা একটু পরে আবার পড়বো, তখন আপু আবার লিঙ্কেজ সম্পর্কে বলবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এখানেই তো আছে লিঙ্কেজের সংজ্ঞাটা। একই ক্রোমোজোমে অবস্থিত সংযুক্ত বা লিঙ্কড জিনগুলোর একই সাথে থাকা, অর্থাৎ মিওসিসের সময় একই গ্যামেটিতে সঞ্চালন হওয়ার প্রবণতা। মানে আমরা অ্যালিল সম্পর্কে যখন একটু পরে দেখব, মনে করেন এখানে ক্যাপিটাল টি স্মল টি, আরেকটা জেনারেশনে ক্যাপিটাল টি, যখন নেক্সট জেনারেশন তৈরি হবে আমরা কি জানি, এখান থেকে যে কোনো একজন আসবে, এখান থেকে আরেকজন আসবে। লিঙ্কেজগুলোতে হয় কি, ওদের 2জন অ্যালিলি একসঙ্গে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাহলে সে তো কোনো সূত্র মানলো না, 2 পাশ থেকে আসতে পারলো না। যদি মটরশুঁটি গাছে এই ধরনের লিঙ্কেজের ঝামেলা থাকতো, তাহলে উনি 7 বছরে কেন কখনোই এত সহজে রেজাল্ট মিলায়ে একটা সূত্র বানাই ফেলতে পারতো না, ঠিক আছে? তো এই কথাটা বলা হয়েছে। আচ্ছা, লিঙ্কেজ কি জিনিস সেটা তো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা একটু পরের স্লাইডে যাচ্ছি। এই যে শব্দগুলোর ব্যাখ্যা আসবে রিটেন পরীক্ষার জন্য, এই শব্দগুলা জ্ঞানমূলক প্রশ্নের জন্য মোটামুটি সবারই পড়ার কথা, তারপর আপনি একবার করে বলে যাই। যেমন এই যে ফ্যাক্টর বা হচ্ছে জিন, এটা আসলে কি? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলা হয়। আরেকটু স্মার্ট অ্যান্সার করতে গেলে ডিএনএ এর যে বিশেষ অংশ, মানে একটা নির্দিষ্ট পলিপেপটাইড তৈরি করার জন্য কোড দিতে পারে, সেটাকে আমরা কি বলতেছি? জিন বলতেছি। তাহলে আমি শর্টকাট কি মনে রাখতে চাই? জিন আসলে ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ। তাহলে জিন বড় না ডিএনএ বড়? ডিএনএ বড়, জিন আরো ছোট, ঠিক আছে? এতটুকু মনে রাখতে পারলেই চলবে। ডিএনএ বড়, জিন হচ্ছে আরো ছোট। তো জিন বা এটা আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টর। এখন আমরা দেখব এই জিন, এটা আসলে থাকে কোথায়? এই যে দেখেন, ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানের নাম হচ্ছে লোকাস। আমরা জিজ্ঞেস করি না লোকেশনটা কোথায়? লোকেশন থেকে মনে রাখতে পারি চাইলে লোকাস শব্দটা, তার মানে থাকার জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। ক্রোমোজোমে জিনের যে নির্দিষ্ট জায়গা, সেই জায়গাগুলোকে আমরা লোকাস বলবো। এখন লোকাস বা বাসাগুলো যদি আমি একটু আঁকি,
মনে করেন এইটা হচ্ছে একটা লোকাস, এটা হচ্ছে আরেকটা লোকাস। অ্যালিল কি জিনিস আর নন অ্যালিল কি জিনিস? একটা বাসায় সবসময় এক জোড়া জিন বসতে পারবে। এখানে আমি ক্যাপিটাল টি দিয়ে লম্বা বোঝাচ্ছি, স্মল টি দিয়ে খাটো বোঝাচ্ছি। তাহলে আমার এই যে একটা বাসা, এই বাসায় দুইজন লম্বাটি পাশাপাশি আছে, এই বাসায় দুইজন খাটোটি পাশাপাশি আছে। এই বাসাটার নাম কি? লোকাস। ভিতরে কি আছে? জিন আছে। কয়টা? এক জোড়া। একই বাসায় যে দুইজন আছে ওরা একজন আরেকজনের অ্যালিল, মানে ভাই বোন, আপন ভাই, সোজা কথায়। পাশের ফ্ল্যাটে যেই দুইজন আছে ওরা আবার নিজেরা নিজেরা ভাই বোন। এখন আমার কি পাশের বাসার ফ্ল্যাটে যে থাকবে সে কি আমার আপন ভাই হবে? হচ্ছে না তো, তাই না? তাহলে তখন আমরা সম্পর্কটাকে বলবো নন অ্যালিল। ঠিক আছে, যদি লোকাস চেঞ্জ হয়ে যায় তাহলে সম্পর্ক হবে নন অ্যালিল। আর যদি একই লোকাসের দুইজন হয় তাহলে ওদের সম্পর্ক হবে অ্যালিল। এবং এই যে একজন আরেকজনের অ্যালিল লাগতেছে, এই ঘটনাটাকে বলা হবে অ্যালিলোমর্ফ। কি বলা হবে? অ্যালিলোমর্ফ। তাহলে এখন আসি, এই যে অ্যালিলের ভিতরে মানে লোকাসের ভিতরে দুই রকমের জিন, এটা তো আমি একই রকম এঁকেছি, একই রকম লিখেছি, ক্যাপিটাল টি। যদি আমি এইরকম লিখতাম একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাহলে দুইজন কি, এই দুইটা অ্যালিল কি একজন আরেকজনের চেয়ে ভিন্ন। ভিন্নগুলি তখন চলে আসবে কে প্রকট কে প্রচ্ছন্ন। তার মানে আমরা দুই রকমের লোকাস কিন্তু পাচ্ছি। এক ধরনের লোকাসে দেখা যাচ্ছে দুইটাই সেম জিন, আরেক ধরনের লোকাসে দেখা যাচ্ছে দুইটা ডিফারেন্ট জিন। তাহলে যে ধরনের লোকাসে দুইটাই সেম জিন থাকবে সেগুলোকে আমরা বলবো হোমোজাইগাস। যেমন কি বলা হয়েছে, অ্যালিল দুটি যদি সম প্রকৃতির হয় তাহলে সেটা কি বলবো আমরা? হোমোজাইগাস। আর হেটারোজাইগাস কখন বলা হবে? যখন অ্যালিল দুইটা অসম প্রকৃতির হবে, অর্থাৎ দুইটা সেম হবে না। সবারই কথাগুলো পারার কথা, তারপরেও আপু বলতেছি উদ্দেশ্য কিন্তু একটাই, আমার সঙ্গেই আমার ক্লাসের পড়া মুখস্থ করতে হবে। ওকে, তাহলে আমরা কি করলাম? ফ্যাক্টর পড়লাম, লোকাস পড়লাম, ওদের ভিতরে যারা থাকে নিজেদের বাসা হলে অ্যালিল, অন্য বাসার সঙ্গে সম্পর্ক করলে নন অ্যালিল, এবং দুজন যদি সেম হয় হোমোজাইগাস, ডিফারেন্ট হলে হেটারোজাইগাস। যখন দুইজন সেম, ও লম্বা ও লম্বা, ঝগড়া করার কিছু নাই, আমি লম্বাই হব। যখন দুইজন ছোটটি, আমি খাটোই হব। কিন্তু যখনই একটা টি বড় একটা টি ছোট, এখন কিন্তু প্রশ্ন চলে আসবে আমি কি লম্বা হব নাকি আমি খাটো হব। তখন যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। আর যে প্রকাশ পেতে পারলো না, সে ছিল কিন্তু প্রকাশ পেল না, সে হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ধরে নিচ্ছি আমরা লম্বা টিটা প্রকট, স্মল টিটা প্রচ্ছন্ন। তাহলে এই জিনিসটা দেখতে কেমন হবে? দেখতে বাহির থেকে দেখতে আমি দেখব গাছটা লম্বা। আমি কিন্তু বাহির থেকে এই গাছটাকেও লম্বাই দেখব, তাই না? বাহির থেকে আমার কাছে এই গাছটাও লম্বা লাগবে, এই গাছটাও লম্বা লাগবে। এই যে আমি একটা কথা বললাম বাহির থেকে আমার কাছে একই রকম লাগছে, সেটা হচ্ছে ফিনোটাইপ। পরের স্লাইডে আসতেছে এটা। আর আসলে যে ওর ক্যাপিটাল টি স্মল টি, এই যে ডিফারেন্সটা, আসল ঘটনাটা কি, জিনের ভিতরকার সত্যিকার চেহারা কি, সেটা হচ্ছে জিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি? কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে, মানে আসল স্ট্রাকচারটাকে জিনোটাইপ বলে। আর এই যে আমি দেখতেছি খালি চোখে এটা লম্বা, সেটাকে ফিনোটাইপ বলে। পরের স্লাইডে আসছে। তাহলে এই স্লাইডে আমরা তিনটা জিনিস দেখলাম। যে প্রকাশ পেয়ে গেল সে ডমিনেন্ট বা প্রকট, যে থেকেও প্রকাশ পেতে পারলো না, স্মল টিটা ছিল কিন্তু সে খাটো হতে পারলো না, তাহলে সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর ভিতরের স্ট্রাকচারটা জিনোটাইপ। এখন আমরা দেখব পরের স্লাইডে বাইরের স্ট্রাকচার। বাইরে কি দেখতে পাচ্ছি? বাহ্যিক লক্ষণটা হচ্ছে ফিনোটাইপ। ঠিক আছে, আর ডিফারেন্স তো অবশ্যই আছে, কারণ আমি তো বাহির থেকে দেখে কার ভিতরে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি ধরতে পারলাম না, তাই না? ওইটা ধরার জন্য যে একটা পরীক্ষা আছে সেটা আমরা লাস্টে পড়বো। শুনছো না তোমরা? টেস্ট ক্রস, ব্যাক ক্রস, ওইটা আজকে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। আচ্ছা, এখানে আরো কিছু ইজি জিনিসপত্র আছে, যেমন প্যারেন্টাল জেনারেশন, অপত্য বংশ, মানে P1, মানে আমরা প্যারেন্টসকে বলতেছি, তার যে নেক্সট জেনারেশন হবে F1, ফ্যামিলি 1, তারপর আবার নেক্সট জেনারেশন হবে F2। এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই। এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, খুবই সহজ সংজ্ঞা। তোমাকে যদি সংজ্ঞা তুলে দেয় এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কিছু একটা করছো, তুমি অ্যান্সার দিবা এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস। যদি আমি বলতাম যে পুরো সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নাই,
যদি আমি বলতাম যে 2 জোড়া বৈশিষ্ট্যের উপরে তুমি গবেষণা করতেছো বা ওইটার দিকে তাকাই তুমি কিছু একটা করতেছো, তোমার আর বাকি কথা পড়ার দরকার নাই, তুমি বলবা আপু এটা দ্বিসংকর বা ডাই হাইব্রিড ক্রস। ওকে, তাহলে 1 জোড়া নিয়ে কাজ করলে 1 সংকর বা মনোহাইব্রিড, 2 জোড়া নিয়ে কাজ করলে দ্বিসংকর বা ডাই হাইব্রিড। খুব ইজি জিনিস। এবার চলে আসলো টেস্ট ক্রস, ব্যাক ক্রস আর জিনোম। জিনোমটা আগে বলবো, তারপর ওই দুটো এক্সপ্লেইন করব। জিনোম হচ্ছে জীবের একটা জনন কোষে ক্রোমোজোমে বিদ্যমান সমস্ত জিনের সমষ্টি, মানে সামারি অফ দ্য জিনস। তাহলে সবগুলা জিন যোগ করলে এই জিনিসটাকে আমরা কি বলতেছি? জিনোম। ওকে, গেল। এখন ব্যাক ক্রস আর টেস্ট ক্রস জিনিসটা কি দেখো, মানে বাংলা অর্থ চিন্তা করো। ব্যাক ক্রস, ব্যাক মানে কি? পিছে। তা আমি তো একটু আগে দেখলাম যে জেনারেশনগুলো কিভাবে যাচ্ছে। ফার্স্টে হচ্ছে প্যারেন্ট, তারপরে হচ্ছে F1, তারপরে ওদের মধ্যে আবার যদি আমি পর নেক্সট জেনারেশন আনতে চাই, তারপরে জেনারেশনকে আমরা কি বলবো? F2। তো এখন আমি যদি F1 জেনারেশনের একটা সদস্যকে নিয়ে প্যারেন্ট জেনারেশনের কারো সাথে ক্রস করাই, তাহলে কি এটা আমার ব্যাকে যাওয়া হইল না? আমি পিছনে গেলাম না? সোজা বাংলায় মনে রাখতে হবে, F1 জেনারেশনের কাউকে যদি আমি প্যারেন্ট জেনারেশনের কারো সঙ্গে ক্রস করাই, দ্যাট উইল বি ব্যাক ক্রস। ব্যাক ক্রস করে কোনো কিছু পাওয়ার আশা নাই, এমনি করছি, ঠিক আছে। কিন্তু টেস্ট ক্রস, টেস্ট মানে কি? পরীক্ষা, যাচাই বাছাই করা, কোনো একটা কিছু জানতে চাওয়া। তার মানে আমি টেস্ট ক্রসে কিছু একটা রেজাল্ট চাই। যখনই তুমি পরীক্ষা দিবা, যখনই তুমি ভালো কিছু চাইবা, তখন তোমাকে কিছু শর্ত দিয়ে দিব আমি। তার মানে টেস্ট ক্রসে কিছু শর্ত থাকবে। কি শর্ত? দেখো, টেস্ট ক্রসে কি বলছে? F1 বা F2 জেনারেশনের কোন একটা বংশধর সে কি হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস? মানে ওই যে বলছি না, বাইরে থেকে দেখে দেখতেছি দুইটাই গাছই লম্বা, এখন আসলে কি শেষ মানে দুইটাই টি বড় টি, নাকি একটা বড় টি একটা ছোট টি? এটা আমি বুঝবো কিভাবে? এই যে বোঝার জন্য আমি যে ক্রসটা করতেছি, এটা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রসটা কার সঙ্গে করাবো? এই জিনিসটা জানার জন্য মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন একজন এটার সঙ্গে ক্রস করানো হবে। মাতৃবংশ বলছে, তার মানে কি প্যারেন্টে চলে গেছে না? দেখো, প্যারেন্টে কিন্তু কি সবসময় একটা হচ্ছে মেল পার্ট থাকবে, একটা হচ্ছে ফিমেল পার্ট থাকবে, তাই না? তারপরে না আমরা এখান থেকে ক্রস করায় বাচ্চা কাচ্চা বের করতেছি, তাই না? তাহলে এখানে শর্ত কিন্তু দুইটা শর্ত দিছে। একে তো প্যারেন্ট জেনারেশনে যেতে হচ্ছে, গিয়ে বাবাকে নিলে হবে না। কাকে নিতে হচ্ছে? মাতৃবংশীয়। এটা আমার 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে ওই মাতৃবংশীয় যদি আবার এরকম ঢঙের ক্যাপিটাল টি স্মল টি ওয়ালা হয়, নেওয়া যাবে না। ক্যাপিটাল টি ওয়ালা হয়, নেওয়া যাবে না। তাইলে আমাকে মাতৃবংশীয় কিরকম খুঁজতে হবে? মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন, মানে দুইটাই স্মল টি ওয়ালা একটা গাছ নিতে হবে। আমি কি শর্তটা বুঝাতে পারছি? যদি আমি F1 জেনারেশন এটার একটা হেটেরোজাইগাস কিছু একটা সঙ্গে পিতা বা মাতার যে কারো সঙ্গে ক্রস করাই দিলাম, কোনো শর্ত নাই, এমনি তোমার একটা কথা বললাম, পিছনে গেছিলাম, তুমি বলবো আপু এটা ব্যাক ক্রস। এখন আমি তোমাকে বলতেছি তুমি F1 বা F2 এটা কি পিওর নাকি হেটেরোজাইগাস, তুমি এটা জানতে চাও, তাহলে তোমাকে আমি কি বলবো? তুমি এখন মাতৃবংশীয়তে যাবা, বাবাকে নেওয়া যাবে না, মাতৃবংশীয়। তাও যে কোনো মাতৃবংশীয় নিলে হবে না, সেই মাতৃবংশীয়টাকে হতে হবে বিশুদ্ধ প্রচ্ছন্ন। যখনই তুমি সংজ্ঞায় এই দুইটা শর্ত দেখবা, তুমি বলবা এই সংজ্ঞাটা হচ্ছে টেস্ট ক্রসের। ক্লিয়ার? তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে এদেরকে এইভাবে লিখে দিয়েছি। ব্যাক ক্রসটা কি? F1 জেনারেশনের হেটেরোজাইগাস, তার সঙ্গে পিতা বা মাতার যে কাউকে। আর টেস্ট ক্রসটা কি? হেটেরোজাইগাস নাকি হোমোজাইগাস আমি জানতে চাই। এটা F1 অথবা F2 এর যে কারো একটার হতে পারে, নিলাম, পিছাইলাম। পিছাই কি করলাম? মাতৃবংশীয় নিলাম। আরেকটা কি করলাম? বিশুদ্ধ প্রচ্ছন্ন নিলাম। ক্লিয়ার? তাহলে বের হয়ে যাবে যে সে কি আসলেই ক্যাপিটাল টি ওয়ালা লম্বা নাকি সংকর লম্বা। প্রমাণ দরকার? ধরো এরকম, এখানে হচ্ছে আমি বাহির থেকে দেখতেছি একজনকে লম্বা, সে আসলে এরকম লম্বা ছিল, সে আসলে লম্বাটা ছিল এই রকমের, ঠিক আছে, মানে সংকর। আমি তো জানি না, আমি ভাবছি ও লম্বা। এখন আমি টেস্ট করতে চাই, আমি প্যারেন্টের স্মল টিকে নিয়ে আসলাম। প্যারেন্টের স্মল টিকে আনার পরে আমি দেখব, ক্রস করাবো, তখন ওর একটা গাছ হবে এই যে, এটাও হচ্ছে লম্বা, আর এই দুইটা বাচ্চা কি ছোট হবে না বলো? স্মল টি কি
দুইটা খাটো বাচ্চা বের হয়ে যাবে। এখন যদি ও দুইটাই ক্যাপিটাল টি ওয়ালা হইতো আর আমি যদি ওকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্নের সঙ্গে ক্রস করাইতাম, তাইলে ওর পক্ষে কি কোনো খাটো বাচ্চা জন্ম দেওয়া সম্ভব ছিল? সবগুলাই ছিল ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তখন তুমি আমি বাহির থেকে দেখতাম কি বাবা ওরা তো সবাই লম্বা। তখন আমি বলতে পারবো যে না, আমার F1 বা F2 এর এই গাছটা আসলেই ডাবল টি বড় টিওয়ালা লম্বা। আর যদি সে এরকম সংকর লম্বা মানে হেটারোজাইগাস লম্বা হয়ে থাকে, তাহলে ধরা খেয়ে যাবে মাতৃবংশীয় একটা খাটোর সঙ্গে ক্রস করালেই। কারণ তখন ওর দুইটা গাছবাবু হবে লম্বা, দুইটা বাবু গাছ হবে খাটো। তখন আমি বলতে পারবো যে না ঠিক আছে, তার মানে আমার যাকে আমি নিছিলাম F1 বা F2 সে আসলে হেটারোজাইগাস। প্রমাণ হয়ে গেল না হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? এই জিনিসটাকে আসলে টেস্ট ক্রস বলে। ঠিক আছে, এগুলো তোমার এখন এক্সপ্লেইন করে না বললেও হইতো, বাট এই জায়গাটা এসে অনেকে কনসেপশন ক্লিয়ার না করেই চলে যায়, তাই আপু একটু বলে দিলাম। ওকে, এখন দেখি তো এটার অ্যান্সার কে বলতে পারে। খুব ঝটপট, হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কি বলা হয়? 20 সেকেন্ড সময়, খুব দ্রুত অ্যান্সার করতে হবে। কি বলা হয়? ভেরি গুড, আমি অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি। রেবা, জয়ধর, ফাহাদ আহমেদ, তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ কি? বি, অর্থাৎ অ্যালিলোমর্ফ। ভেরি গুড। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হচ্ছে? অ্যালিলোমর্ফ। ওই যে আপু বলছিলাম একই লোকাস এক বাসায় একসঙ্গে যারা থাকতেছে ওরা একজন আরেকজনের কি লাগবে? ওরা একজন আরেকজনের অ্যালিল লাগবে। এবং এই যে একজন আরেকজনের অ্যালিল লাগে এই ঘটনাকে কি বলে? ওদেরকে বলা হয় অ্যালিলোমর্ফ। আপু খুবই খুশি হয়েছি তোমরা পারছো। এখন চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। জীবের বাহ্যিক লক্ষণকে নিচের কোনটি বলা হয়? জিনোটাইপ, ফিনোটাইপ, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই কে আবার এ লিখলো? ইয়াসিন ইমন ভাইয়া, আগের প্রশ্নের উত্তর কিন্তু এ দেয়া যাবে না। দুটি ক্রোমোজোমের একত্রে থাকার ঘটনাকে কোনোভাবেই জিনোম বলা হবে না। জিনোম কিন্তু ছিল জিনগুলার সমষ্টি। ঠিক আছে, আচ্ছা এখনকারটার অ্যান্সার কি? ভেরি গুড, এটার অ্যান্সারও হচ্ছে ফিনোটাইপ। ওকে, তার মানে আমরা বাহ্যিকভাবে যা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলি? ফিনোটাইপ। আর অ্যাকচুয়ালি ভিতরের যদি গঠন জিজ্ঞেস করতাম তাহলে অ্যান্সার কি করতে? তাহলে অ্যান্সার করতে জিনোটাইপ। ওকে, এখন আমরা একটু দেখব যে যে দুইটা সূত্র গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কার করে গিয়েছিল সূত্রগুলো আসলে কি। একটা হচ্ছে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস থেকে আসছে, সেটাকে আমরা মনোহাইব্রিড ক্রস সূত্র বা ল অফ মনোহাইব্রিড ক্রস বলতেছি। আরেকটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিতীয় সূত্র, যেটা এই প্রথম সূত্রের অনেকগুলো নাম আছে, আবার দ্বিতীয় সূত্রের অনেকগুলো নাম আছে। যেমন এই যে দেখতে পাচ্ছি এখানে বইয়ের মধ্যে লেখা আছে অনেকগুলো নাম যে আছে বললাম, এই নামগুলো কেন বলতেছি জানো? ধরো প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, এটা আমিও জানি, তুমি জানো, সবাই জানে। এখন আমি তোমাকে পরীক্ষার হলে প্রশ্ন করছি জনন কোষ বিশুদ্ধতার সূত্রের অনুপাত কত? তুমি যদি হাঁ করে তাকাই থাকো তাহলে হবে? তুমি কিন্তু জানো প্রথম সূত্রের অনুপাত 3:1, কিন্তু তুমি যেটা জানো না সেটা হচ্ছে প্রথম সূত্রেরই আরেক নাম হচ্ছে জনন কোষ বিশুদ্ধতার সূত্র। মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রচুর অল্টারনেটিভ নাম দিয়ে প্রশ্ন করা হয়, ইংলিশ নাম দিয়ে প্রশ্ন করা হয়। সুতরাং বাংলা, ইংরেজি যার যত রকমের নাম আছে সব কিন্তু আমাদের জানতে হবে। যেমন প্রথম সূত্রকে আমরা কি কি বলতেছি? ল অফ মনোহাইব্রিড ক্রস, জনন কোষ বিশুদ্ধতার সূত্র, ইংলিশে বললে ল অফ পিউরিটি অফ গ্যামেটস বা পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। ঠিক একইভাবে আমি যদি দ্বিতীয় সূত্রের দিকে যাই, এই সূত্রকে স্বাধীনভাবে মিলনের সূত্র, বন্টনের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এগুলা বলা হয়। তাহলে আমাকে কিন্তু অল্টারনেটিভ নামগুলা জানতে হচ্ছে। এই অল্টারনেটিভ নামগুলা একসাথে করে আপু পরের স্লাইডে দিয়ে দিয়েছি, এই স্লাইডটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। প্রথম সূত্রকে আমরা মনোহাইব্রিড ক্রস সূত্র, ল অফ মনোহাইব্রিড ক্রস, জনন কোষ বিশুদ্ধতা সূত্র, ল অফ পিউরিটি অফ গ্যামেটস। দ্বিতীয় সূত্রকে ডাইহাইব্রিড ক্রস সূত্র, ল অফ ডাইহাইব্রিড ক্রস, পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রিগেশন, স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। যেটাই থাকুক এটার জন্য প্রথম সূত্রের অনুপাত 3:1 আর দ্বিতীয় সূত্রের
এই যে প্রথম সূত্রের জন্য কি 3:1, আর দ্বিতীয় সূত্রের জন্য আমরা অন্যান্য নাম, মানে এই নামগুলো মনে রাখবো কেন, কারণ এটার জন্য আমরা অনুপাতটা বলতে পারি 9:7। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সূত্রের বলুক, ল অফ সেগ্রিগেশন বলুক, বন্টন বলুক, যাই বলুক, এটার অনুপাত 9:7, আর এখানকার যাই বলুক অ্যান্সার হবে 3:1। মনে থাকবে? ওকে, আমরা এখন তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। এগুলার সংজ্ঞা আসলে খুব একটা লাগে না, মেনলি সংজ্ঞা তো আর এখন আসা সম্ভব না, তাই না, যে এটা কাকে বলে লিখো, এটা তো দিবে না, তোমাকে চিনতে পারতে হবে কোনটা কে। আচ্ছা, এখন মেন্ডেলের প্রথম সূত্র এখানে বলছে যে পৃথক পৃথক হয়ে, এজন্যই তো পৃথকীকরণ সূত্র, তাই না, বিশুদ্ধতা সূত্র, এই জিনিসগুলো আসতেছে। এখানে আমাদের জিনতাত্ত্বিক ব্যাখ্যা কোনো কিছুই দরকার নেই। এই স্লাইডটা আসলে তোমার এমসিকিউর জন্য, খুব বেশি প্রয়োজন নাই, মুখস্থ করার কিছু নাই। 3:1 এই জিনিসটা আমরা আগেই পড়ে ফেলেছি। আমরা এখন একটু পরের স্লাইডে যেতে চাই। ওকে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র, ওরও হচ্ছে অন্যান্য নামগুলা এখান থেকে দেখার দরকার নাই, আমরা হচ্ছে যে আগের স্লাইড দিয়েছে সেখান থেকে পড়বা। এগুলো চাইলে একটু রিডিং করে রাখতে পারো, দ্যাটস ইট। এমসিকিউর জন্য আসলে এখান থেকে কিছু নাই। এরপর এখান থেকে আমরা একটু জানি যে এটা আসলে মোটামুটি সবারই জানার কথা, যে আমাদের মানুষের দেহে হচ্ছে টোটাল 46টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে 23টি আসে বাবার কাছ থেকে আর বাকি 23টি আসে মায়ের কাছ থেকে। সুতরাং বাবা এবং মায়ের দুইটা মিলাই আমাদের জাইগোট কোষটা তৈরি হয়, তার মধ্যে 46টি ক্রোমোজোম থাকে। তো এই যে জিনতত্ত্ববিদ, এই জিনতত্ত্ব নিয়ে, এই ক্রোমোজোম তত্ত্ব নিয়ে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে কে? আলাপ আলোচনা করছে হচ্ছে বিজ্ঞানী শাটন, এবং আরেকজন বিজ্ঞানী আছে, উনি হচ্ছেন বোভেরি। ওনারা করছেন কি 1902 সালে এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে 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 একটা মতবাদ প্রকাশ করছেন। এই যে ওনারা মতবাদ প্রকাশ করছেন, তাহলে এই মতবাদ থেকে তোমাকে আমাকে কি শিখতে হবে? এই যে বিশাল কাহিনী লিখছে, তাদের বংশগতির ক্রোমোজোম তত্ত্বের মূল ভিত্তি লিখছে। উনি কিন্তু জিন তত্ত্ব দেয় নাই, বুঝো, উনি কিন্তু ক্রোমোজোম নিয়ে কথা বলছে। ওনারা দুজনই, শাটন এবং বোভেরি, দুজনই ক্রোমোজোম তত্ত্ব নিয়ে কথা বলছে। তাহলে আমাদের এখানে জানার জিনিস কি? এগুলো জাস্ট রিডিং পড়তে হবে। আমাদের জানার জিনিস বংশগতির এই ক্রোমোজোম তত্ত্ব কে দিয়েছেন? শাটন এবং বোভেরি। কবে দিয়েছেন? 1902 সাল। পড়া অনেক কমে গেল না? আগের দুইটা স্লাইড শুধুমাত্র আউট অফ ইন্টারেস্ট রিডিং করতে পারো, কিন্তু মুখস্থ করবে হচ্ছে বিজ্ঞানী দুজনের নাম, মুখস্থ করবে জিনিসটা কি বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, মুখস্থ করবে কবে দিয়েছে 1902 সালে। মনে আছে তো উইলিয়াম বেটসন কত সালে জেনেটিক শব্দটা প্রচলন করেছিল? উত্তর করো আপু, জাস্ট 10 সেকেন্ড সময় দিলাম। একদম ক্লাসের প্রথম পড়া এটা। কত সালে উইলিয়াম বেটসন জেনেটিক্স শব্দটা দিয়েছিলেন? হ্যাঁ, ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণের সূত্র, এটা ফার্স্ট ল এর। আপু মনে হয় বলতে বলতে প্রথম সূত্রের সাথে বলছি না, এটা কিন্তু প্রথম সূত্র না, সেকেন্ড সূত্র। মানে তোমাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছিলাম আগে যে এটার জন্য এটা, এটার জন্য এটা, বাট পৃথকীকরণের সূত্র এটা। এক মিনিট, এই যে এই স্লাইডটা কোনোভাবেই কনফিউশন করার কোনো সুযোগ নাই। প্রথম সূত্রের আসলে আলটিমেটলি নাম, অল্টারনেটিভ নাম একটাই, সেটা হচ্ছে এই জননকোষ বিশুদ্ধতা সূত্র, বা যেটার ইংরেজি হচ্ছে ল অফ পিউরিটি অফ গ্যামেটস। এটা ছাড়া প্রথম সূত্রের আর কোনো নাম নাই। তোমার জন্য আরো সহজ করে দেই, শুধু যেটা মানে একটা মুখস্থ করবা, বিশুদ্ধতা সূত্র বা পিউরিটি, এটা থাকলেই প্রথম সূত্র, আর যাদেরকে চিনবা না তারা দ্বিতীয় সূত্র। আরো শর্ট হয়ে গেল না? প্রথম সূত্রের মনোহাইব্রিড, ডাইহাইব্রিড, এটা তো দেখলেই বুঝবা। প্যাচটা লাগবে কি বাকি নামগুলাতে, সেক্ষেত্রে জননকোষের বিশুদ্ধতা বা পিউরিটি, এটা মনে রাখবা। এটা আসা মানে প্রথম সূত্র। আর এছাড়া তুমি বাকিগুলো মুখস্থ করবা, কিন্তু না চিনতে পারলেও সেটা কি দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এখন মনে থাকবে? আচ্ছা, 1905 অনেকেই অ্যান্সার করছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? ওদের নাম শিখেছি। ওকে, এখন আসি এই সূত্রগুলোর ব্যতিক্রম। জীবনে এমন কোনো ইংলিশে গ্রামারের রুলস পড়ছো যে রুলসের ব্যতিক্রম নাই? মানে এই ব্যতিক্রম পড়তে পড়তেই মনে করো জীবন অর্ধেক তামাতামা হয়ে যাবে। তাইলে এখানেও যতটুকু না সূত্র, তার চেয়ে বেশি ব্যতিক্রম। প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি দেখো। প্রথম সূত্রের ব্যতিক্রম আমরা শর্টকাট মনে রাখার জন্য বলি হচ্ছে অসমমালী। অসমমালী কেন? অ দিয়ে অসম্পূর্ণ প্রকটতা, সমতে সমপ্রকটতা, মালি, মা দিয়ে মারণ জিন, যার ইংরেজি নাম হচ্ছে লিথাল জিন। আমরা যেহেতু অল্টারনেটিভ নাম সহ পূর্বের জন্য একসাথে লিখেছি, তাহলে প্রথম সূত্রের তিনটা ব্যতিক্রম: অসমমালী, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন বা লিথাল জিন। ব্যতিক্রম কেন আসতেছে? আমি তো জানতাম প্রথম সূত্রের অনুপাত 3:1, এদের মধ্যে দেখা গিয়েছে 3:1 হয় না, অন্য কিছু একটা হয়। কি হয় সেটা আমরা একটু পরে আসতেছি।
দ্বিতীয় সূত্রের এমন কিছু ব্যতিক্রম আছে। কি কি সেই ব্যতিক্রম? আমরা মনে রাখি পরীর দ্বিতীয় স্ট্যাটাস, এই পরিমণি না, যাই হোক, পরীর জন্য কি পরিপূরক জিন। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের জন্য আমরা এই ছন্দ পড়তেছি, এবং স্ট্যাটাস দিয়ে এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস যদি বলে এটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হবে, এবং এটা দুই রকমের আছে, একটা প্রকট এপিস্ট্যাসিস, একটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। তাহলে এরা কি? এরা হচ্ছে আমার দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। মানে কি, আমার দ্বিতীয় সূত্রের অনুপাত আমরা জানতাম 9:7, কিন্তু আমি এদের মধ্যে 9:7 পাবো না, অন্য কিছু একটা পাবো। কি পাবো এটা আমরা একটু পরের স্লাইডে দেখব। এই দুইটা ছাড়াও এখানকার স্লাইডে একটা এক্সট্রা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে ওই যে লিথাল জিন ছিল, ওই লিথাল জিনের জন্য কিছু রোগ হয়। এখানে যে রোগগুলোর নাম আছে সবগুলা রোগ তোমার বইয়ে এই মুহূর্তে হয়তো বা তুমি পাবে না, কিন্তু একটু এক্সট্রা বই থেকে আমরা লিখে রেখেছি, এই ছন্দটার সাহায্যে মনে রাখতে পারলে ভালো। যেমন কি ফানি দিয়ে ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসি, বকুল দিয়ে ব্রাকিফেলাঞ্জি, এটা তোমার বইয়ে তুমি পাবে। হিমালয় দিয়ে হিমোফিলিয়া, থেকে দিয়ে থ্যালাসেমিয়া, ইকরা দিয়ে ইকথিওসিস, মুরগি দিয়ে ক্রিপার মুরগি, বাছুর দিয়ে মাবিহীন বাছুর। তাহলে এই পয়েন্টগুলা হচ্ছে আসলে লিথাল জিনের উদাহরণ। মানে লিথাল বা মারণ জিন মানে কি, আসলে 3:1 হওয়ার কথা, এই তিনের মধ্যে থেকে একজন মরে যায়, মরে গিয়ে আমরা দেখি 2:1। ওই যে একটা মরে যাচ্ছে অথবা বিকলাঙ্গ হচ্ছে বা অঙ্গহানি হচ্ছে বা কিছু একটা হচ্ছে, সেই জিনিসটা কোন কোন রোগের ক্ষেত্রে হচ্ছে বা কোথায় আমরা এক্সাম্পলটা পাচ্ছি, এটা হচ্ছে সেই এক্সাম্পলগুলা। সম্ভব হলে এখানকার সবগুলাই মুখস্থ করবা, না হলে একটু পরের স্লাইডে আমাদের বইয়ে, এখনকার মানে লেটেস্ট বইয়ে যেই 6টা বা 7টা আছে ওগুলো আমরা এখন পড়ে নিব। ঠিক আছে, আমি এই স্লাইডটা থেকে মুভ করতেছি, আমরা একটু অনুপাতগুলো জানবো। এই স্লাইডটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে আমি বলতেছি যে প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম 3টা, এদের অনুপাতটা আসলে কি হয়ে যায় জানা উচিত, এবং পাশাপাশি আমাকে জানতে হবে কোন এক্সাম্পলের মাধ্যমে এটা প্রমাণ করা গেছে যে না 3:1 নাই, এটা 2:1। 3:1 তো প্রমাণ করছিল উনি মটরশুটি দিয়ে, তারপর অনেক কিছুতেই 3:1 পাওয়া গেছে, দেখি তো এটা বিশ্বাসযোগ্য হয়েছে। কিন্তু কিছু কিছু এক্সাম্পল আমরা পাইছি যেগুলো এক্সেপশন হিসেবে ট্রেন্ড হয়ে গেছে, তারা কে কে, অর্থাৎ এক্সাম্পলটা তোমার জানতে হবে। এগুলো কিন্তু রিটেনের জন্য তোমার না জানলেও চলতো, এগুলো হচ্ছে এখন তোমার অ্যাডমিশন টেস্টের বাড়তি পড়া এবং ইম্পর্টেন্ট পড়া। তাহলে এখন আমরা কি দেখবো? অসম্পূর্ণ প্রকটতা, সেখানে 3:1 না হয়ে 1:2:1 হয়ে যাচ্ছে। সমপ্রকটতা, এটাও 1:2:1 হয়ে যাচ্ছে। এখন তোমার মাথায় কাজ করতে পারে, আপু তাহলে আবার দুই রকমের ব্যতিক্রম বানানোর দরকার কি ছিল, ওরা তো একই হইতেছে, তাহলে একটা নাম দেন না। ওদের মধ্যে যে ডিফারেন্স আছে এটা আমি তোমাকে একটু পরে সংজ্ঞার মাধ্যমে ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে তুমি আগে মুখস্থ করো অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। লিথাল জিনের ওই একটা মনে করো গেছে মরে, তাইলে আছে কি 2:1। ওর তো এমনি বলছে নামের মধ্যে লিথাল, তাইলে তোর 4টা মিলানো যাবে না, 3টা থাকবে, অর্থাৎ 2:1। কিসের মাধ্যমে দেখছে? অসম্পূর্ণটা দেখছে সন্ধ্যা মালতী ফুল, এটার একটু বৈজ্ঞানিক নাম সহ দেখবা। সমপ্রকটতা এটা দেখছে কালো ও সাদা আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে। লিথাল জিনটা দেখছে ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে। গেল, এটা আমরা শিখলাম কি প্রথম সূত্রের ব্যতিক্রমগুলার অনুপাত, প্রথম সূত্রের ব্যতিক্রমগুলার উদাহরণ। দ্বিতীয় সূত্র ওই যে ছিল পরীর দ্বিতীয় স্ট্যাটাস, পরিপূরক জিন। এই পরিপূরক জিনের কিন্তু আরেকটা নাম আছে, সহপ্রকটতা। এখানেই লিখি, কারণ হচ্ছে নাইলে 2 দিন পরে এই সহপ্রকটতা আর হচ্ছে সমপ্রকটতা এদের মধ্যে প্যাচ লাগা শুরু হবে। এই সহপ্রকটতা আর সমপ্রকটতা এদের মধ্যে প্যাচ লাগা শুরু হয়। তোমাকে আমি প্রশ্ন করব, সহপ্রকটতার অনুপাত কত? আরে তুমি তো মেলা খুশি, অসমমালি পড়ে আসছি, সমপ্রকটতা, এটা মনে প্রিন্টিং মিস্টেক করছে, এত বড় ভুল কেমনে করলো মেরিকো? সমপ্রকটতা অ্যান্সার হবে 1:2:1। কিন্তু এটা আসলেই ছিল সহপ্রকটতা, যার ভালো নাম ছিল পরিপূরক জিন, যেটার অনুপাত আসলে অ্যান্সার হবে 9:7। বুঝে গেল? তাহলে অল্টারনেটিভ নাম কতটা ইম্পর্টেন্ট। তাহলে পরিপূরক জিনের অন্য একটা নাম সহপ্রকটতা, যার অনুপাত 9:7, অর্থাৎ 3:3:1 মিলে গেছে, মিলে গিয়ে 7 হয়ে গেছে। প্রকট অ্যাপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্নতেও 9:7। তাহলে প্রকটটা আমরা মনে রাখবো, নামের মধ্যেই বলছে প্রকট, তার মানে যে কোনো একদিকে ভার বেশি। 9 আর 7 তো তাও একটু ব্যালেন্স আছে, এখানে 13:3। তাহলে খুব বেশি ডিফারেন্স যে অনুপাতটা, সেটা হচ্ছে আমার প্রকট অ্যাপিস্টেসিস। এইসব হাবিজাবি কথা কিন্তু আমি খালি তোমাকে মুখস্থ করানোর জন্য বলতেছি, আসলে কিন্তু এমন কিছু না। যাই হোক, তাহলে কি পরিপূরক জিন বা সহপ্রকটতা এটা হচ্ছে 9:7, একই সঙ্গে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস 9:7, ডিফারেন্ট 13:3। সেটা কার জন্য? যার নামে প্রকট থাকতেছে। প্রকট অ্যাপিস্টেসিস যে কোনো একদিকে ঝুঁকে গেল। এক্সাম্পল কি মনে রাখতে হবে? পরিপূরক জিনের জন্য মিষ্টি মটর, সেটার বৈজ্ঞানিক নাম সহ। তারপর একটা সাদা লেঘর্ন মুরগি প্রকট অ্যাপিস্টেসিসের জন্য।
তারপর একটা জন্মগত মুখ বধিরতা, সেটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের জন্য। এবার আবার একটু প্যাচ লাগাই। এক্সাম্পল, কোন মুরগি কোনটার উদাহরণ? একজন হচ্ছে আন্দালুসিয়ান মুরগি, আরেকজন হচ্ছে লেঘর্ন মুরগি। এইগুলা কিন্তু তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে? এক্সাম্পল কোনটা কার সেটা মুখস্থ করতে হবে। এবার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস গেল, এদের সম্পর্কে তো আমরা জানতাম। নতুন একটা জিনিস এই স্লাইডে দেখতে পাচ্ছ না, পলিজেনিক ইনহেরিটেন্স। এইটা হচ্ছে মনে করো ব্যতিক্রম ছাড়াই দাঁড়ায় একটা ডিফারেন্ট জিনিস আবিষ্কার হয়ে গেছে। সেটা কি? আমরা তখন দেখছি কি একটা লোক আছে এক জোড়া জিন, ওরা একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, অথবা দুইটা লোক আছে দুই জোড়া জিন, ওরা একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, মনোহাইব্রিড ডাইহাইব্রিড, এগুলো যে দেখলাম। পলিজেনিক হচ্ছে মনে করো 4-5টা লোকাস, 4-5টা লোকাস থেকে 4-5টা অ্যালিল নন অ্যালিল মিল্লা ঝিল্লা একটা বৈশিষ্ট্য প্রকাশ করলো। এই যে একাধিক জিন, পলিজিনস, সেখান থেকে চলে আসে পলিজেনিক ইনহেরিটেন্স। তার মানে এমন কিছু উদাহরণ বা এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো এক জোড়া বা দুই জোড়া জিন মিলে কভার করতে পারে না, যেগুলো অনেকগুলোর উপরে ডিপেন্ডস করে, সেগুলাই হচ্ছে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল। যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং, আচরণ, বুদ্ধিমত্তা, ওজন, এই এক্সাম্পলগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এরা সবাই পলিজেনিক ইনহেরিটেন্সের, অর্থাৎ সূত্রের মতো সুন্দর করে মিলে যাবে না। বাবাও লম্বা মাও লম্বা, বাচ্চা কেন খাটো হলো, বাবাও লম্বা মাও লম্বা, বাচ্চা কেন মাঝারি হলো, এগুলো বলা যাবে না, কারণ এই ধরনের যে বৈশিষ্ট্যগুলা ওরা প্লেন ক্লিন কাট সূত্র মানে না, ঠিক আছে? তো আমরা এক্সাম্পলগুলো শিখবো। অনুপাতটা বিশাল একটা অনুপাত মনে হচ্ছে, কিন্তু এটা একটা ঘন্টার মতো। অর্থাৎ আমি যদি একটা গ্রাফ আঁকি 1 4 6 আবার নামো 4 1, আমি এভাবে করে আঁকলে একটা সুন্দর ঘন্টা হয়ে যাবে না বলো? বেল। এটা কিন্তু এক্সট্রা রাইটারের বইয়ের একটা ইনফরমেশন তোমাকে দিলাম, যে ঘন্টা আকৃতির গ্রাফ কখন তৈরি হয়? পলিজেনিক ইনহেরিটেন্সে হয়। পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাতটা কি? 1 4 6 4 1। আস্তে আস্তে উপর উঠবা, এরপর নিচে নেমে যাবা। 1 4 6 4 1, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইড শেষ, এবং এই স্লাইডটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখান থেকেই তোমার ম্যাক্সিমাম এমসিকিউ কভার করবে এই পোর্শনের। আচ্ছা, প্রথম সূত্রের ব্যতিক্রম, এখন এগুলোর ডিটেলসে আমরা ঢুকতেছি। যদিও তোমাকে একদম টু দ্য পয়েন্টের বর্ণনা জানার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এমসিকিউ অ্যান্সার করবো। তোমাকে এখন কেউ রিটেনে বলবে না যে সূত্র মিলাও। আমরা এখন দেখব অসম্পূর্ণ প্রকটতাও যে 1:2:1, আবার একটু পরের সমপ্রকটতা এটাও যে 1:2:1। কাহিনী কি দেখো, নামের মধ্যে বলছে কি অসম্পূর্ণ প্রকটতা, তার মানে যে ব্যক্তি প্রকট ছিল তার ব্যর্থতা, সে পারে নাই পুরাপুরি প্রকাশ পাইতে। প্রচ্ছন্ন যে তার কোনো শখ ছিল না, মানে ঘটনা কি দেখো, এখানে ওরা কি দিয়ে প্রকাশ করছে? একটা সন্ধ্যা মালতী ফুল দিয়ে। সন্ধ্যা মালতী ফুল মেইনলি কয় রকমের হয়? 2 রকমের, একটা লাল ফুল, একটা সাদা ফুল। তো স্বাভাবিক লাল আর সাদার মধ্যে আমরা ধরে নিচ্ছি লালটা প্রকট, তাহলে একটা যদি লাল অংশ থাকে সাথে একটা সাদা অংশ, তাহলে এই লোকাসের আলটিমেট বাহির থেকে আমার কি দেখতে পাওয়া উচিত? যেটা একটা লাল ফুল, তাই না? কারণ সাদার উপরে লাল প্রকট। সাদা কিন্তু বলে নাই যে আমি প্রকাশ পাইতে চাই, লাল করছে কি সে প্রকাশ পাইতে পারে না, সে পুরোপুরি লাল না হয়ে অর্ধেক আধা লাল হয়েছে। তখন তুমি আমি বাইরে থেকে দেখে দেখতেছো, মা এটা তো গোলাপি ফুল হয়ে গেল। তার মানে এই লাল এবং সাদা একসঙ্গে থাকলে এটা গোলাপি হয়ে যাচ্ছে। এই যে মাঝামাঝি একটা জিনিস হয়েছে, এখানে সাদার কিন্তু কোনো দোষ নাই। সাদা একবারও বলে নাই যে আমি একটু সাদা ভাব রাখতে চাই, লাল পারে নাই পুরোপুরি লাল হইতে, তাইলে এটা লালের দোষ। ঘটনাটার নাম এজন্যই হয়েছে অসম্পূর্ণ প্রকটতা। যে প্রকট সে সম্পূর্ণভাবে প্রকট হইতে পারলো না, তাহলে ঘটনা কি? ইনকমপ্লিট ডমিনেন্স। এখানে সুন্দর করে কি বলছে যে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়েছে, এই জন্য উভয়ের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। এবং যেই প্রকটটা এরকম অসম্পূর্ণ প্রকট তাকে আমরা ইন্টারমিডিয়েট জিন বলি। মানে সে এখন একটা ফাইনাল পর্যায়ে যাইতে পারে নাই, মানে তোমাদের মধ্যে ঝুলে আছে আর কি, বুঝছো? মানে এখনো তুমি ফাইনালি নিজেকে একটা জায়গায় দেখতে পারো নাই, ইনশাল্লাহ দেখবা কিছুদিন পরেই। তাহলে এটা কি একটা ইন্টারমিডিয়েট জিন, মানে তার লাইফে একটা এখন এমন জায়গায় এসে আটকাইছে, সে তার পুরো অংশটা প্রকাশ করতে পারলো না। তাহলে এটা কি অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। কি দিয়ে দেখি? সন্ধ্যা মালতী দিয়ে দেখি। আমাদের এটার অনুপাত কত? 1:2:1। দোষটা কার? প্রকট জিনের দোষ। কি হয়েছে? ওকে আমরা কি নাম দিচ্ছি আলাদা করে? ইন্টারমিডিয়েট জিন। হয়ে গেল না আমার এমসিকিউ গুলা? আর দরকার আছে এখানে কিছু? লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা দেখব কিভাবে সমপ্রকটতার ঘটনা হয়। এটা হচ্ছে কোডমিনেন্স, নামের মধ্যে বলছে সম। কোডমিনেন্স বুঝতেই পারতেছো, এখানে হেটারোজাইগাস, অর্থাৎ মনে করো একটা বড় টি একটা ছোট টি। আচ্ছা, বড়টি ছোটটি দিয়ে বোঝানোর দরকার নাই, কারণ ওটা যে স্পষ্ট প্রকট আমরা জানি। সাদা পালক কালো পালক, হ্যাঁ, মানে হচ্ছে দুই রকমের মুরগি, সাদা পালকওয়ালা মুরগি, কালো পালকওয়ালা মুরগি।
তো স্বাভাবিকভাবে আমি কি বলতেছি, সাদা পালক আর কালো পালকের মধ্যে সাদাটা প্রকট হওয়া উচিত। এমন যদি কোনো লোকাস থাকে যার মধ্যে একটা বড় একটা ডাব্লিউ একটা বি, তাহলে এটা আমি চাই বাইরে থেকে দেখতে সাদা হবে। এখন কালো মনে করো বাগড়া বাজাইছে না, কেন? তুই প্রকট দেখে খালি তুই প্রকাশ পাবে, আমার কি জীবনে কোনো মূল্য নাই? এই শুরু করছে ঝগড়া। তাহলে এখানে দোষটা কার? এখানে মাতবরটা কে করতেছে? সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এখানে ঘটনা কি হয়, একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুইজন প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়েই সমানভাবে প্রকাশিত হয়, তখন এটাকে বলা হয় সমপ্রকটতা। কেন? যে প্রচ্ছন্ন ছিল সে আর প্রচ্ছন্ন থাকতে রাজি না, সে এখন প্রকাশ পেতে চায়। দুইজনে মিলে কি হয়েছে দেখো, না হয়েছে সাদা মুরগি, না হয়েছে কালো মুরগি। এটা কি হয়েছে? কালোর মাঝে সাদা চেকযুক্ত মুরগি। মজা হয়েছে না? একটা প্রিন্টের মুরগি হয়ে গেছে। তাহলে এই ঘটনাটা কি হলো? এটা হচ্ছে আমাদের সমপ্রকটতা বা কো ডমিনেন্স। তাহলে দেখো দুইটাই কি 1:2:1 হওয়া সত্ত্বেও সেম জিনিস না, এক জায়গায় প্রকট পারে নাই, আর এক জায়গায় প্রচ্ছন্ন নিজে প্রকাশ পেতে চাইছে, তাই মাঝামাঝি একটা কিছু হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা কি দিয়ে দেখবো, মুরগি দিয়ে দেখবো। কোন ধরনের মুরগি? আন্দালুসিয়ান মোরগ মুরগি। শেষ, এখান থেকে আমি আর এক্সট্রা কিছু পড়বো না। আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, মারণ জিন বা লিথাল জিন। আগেই বলছি একটা মরে যাবে, মানে অথবা নষ্ট হয়ে যাবে, বা কোনো একটা অঙ্গ থাকবে না, যে কোনো একটা স্পেসিফিক জায়গার ক্ষেত্রে সেটা নাই, তাহলে একটা কমে যাবে। এখন এইগুলো কেন হচ্ছে? মিউটেশন হয়, মানে জেনেটিক মিউটেশন হয়, একটু চেঞ্জ হয়ে যায়, হয়ে সেটার প্রকাশ পায় না। ওই যে জেনেটিক কোডিং যেগুলো ছিল, হ্যাঁ, এই কোডগুলো তো একটা নির্দিষ্ট পলিপেপটাইডকে প্রকাশ করে। এর মাঝখানে তোমার যদি একটা বেস পেয়ার চেঞ্জ হয়ে যায়, তাহলে তো সে আগের মতো পলিপেপটাইড বা ওই প্রোটিন বা ওই বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারবে না, তখন এই ঝামেলাগুলো হয়। তো যাই হোক, এই লিথাল জিনের প্রভাবকে আমরা এমসিকিউর জন্য মনে রাখবো, এটাকে বলা হচ্ছে লিথালিটি। তারপর এখান থেকে এমসিকিউর জন্য আর কোনো কিছু আসলে লাগবে না, তোমরা চাইলে একটু রিডিং করতে পারো। আমি নেক্সট স্লাইডে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে লিথাল জিনের বৈশিষ্ট্যগুলা কি, এখান থেকে একটু আমাদের জানতে হবে। লিথাল জিনটা এক ধরনের মিউটেন্ট জিন। মিউটেন্ট মানে এটার ভিতরে কোনো একটা ভুল হয়েছে, মানে জন্মগতভাবে তার ভিতরে একটা চেঞ্জ হয়ে গেছে, একটা মিউটেশন হয়ে গেছে, এই জন্য সে ভুলভালভাবে প্রকাশ পাচ্ছে। এই মিউটেন্ট জিন প্রকট হতে পারে, এই মিউটেন্ট জিন প্রচ্ছন্ন অবস্থায়ও থাকতে পারে, যে কোনোভাবেই থাকতে পারে। এবং প্রকট লিথাল জিন সে হোমোজাইগাস হইলেও জীবটাকে মারবে, হেটেরোজাইগাস হইলেও জীবটাকে মারবে, কারণ এটা তো প্রকট লিথাল, মানে প্রকটটার মধ্যেই সমস্যা। তাহলে এবারে এই প্রকট একলা থাকলেও যে কথা, একলা থাকলেও সে তাকে মারবে, আবার যদি ডাবল থাকে তাও তাকে মারবে, ঠিক আছে? তাইলে প্রকট লিথাল জিন থাকলে সে হোমো বা হেটারো যেমনি হোক আমাকে মারতে পারবে। আর যদি প্রচ্ছন্ন হয়, প্রচ্ছন্ন লিথাল জিন কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাবে। এতক্ষণ তো আমরা এগুলাই পড়ে আসছি, তাই না? প্রচ্ছন্ন তো স্বাভাবিকভাবে তখনই প্রকাশ পাবে যখন সে দুইটাই সমান সমান প্রচ্ছন্ন হবে। তো সিম্পল আগের কথাই আবার আসলো, জাইগোট বা ভ্রূণ অবস্থায় মারা যায় বলে লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না, তবে কোনো কোনো ক্ষেত্রে জীবের বয়স বাড়ার সাথে সাথে প্রকাশ ঘটে। অর্থাৎ মনে করো আমার হাতের জিনটা মরছে, তা আমি মরি নাই, এখন মনে করো 4টাই আছে, 2:1 না 3:1 হয়েছে, তুমি বলতে পারবা না যে না লিথাল জিন তো এখানে খাটলো না। না, এই লিথাল জিন হয়তো আমাকে মেরে ফেলার জিন না, কিন্তু এই লিথাল জিন আমার হাত ছোট করার জিন, যেটাকে ব্রাকিফেলানজি বলে। এই লিথাল জিন আমার হিমোফিলিয়ার জিন, যেটা আমার রক্তকে ঝামেলা করে। মানে এরকম কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যেরও লিথালিটি থাকতে পারে, নট নেসেসারি যে ওইটা মরেই যাবে। এখানে এক্সাম্পল দিচ্ছে ইঁদুর দিয়ে, সেটা মরেই যায়, এই জন্য বুঝতে সুবিধা, ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে এটা একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হতে পারে যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধরা পড়তে পারে। আচ্ছা, তারপরে কি বলছে? লিথাল জিন নর্মালি কি হবে, 3:1 এর বদলে 2:1 হিসেবে এটা প্রকাশ পাবে। এই মানে কে এই প্রথম লিথাল জিনের ব্যাপারটা দেখছে? উনি হচ্ছেন লুসিয়েন কুয়েনো। সে কি করছে, সর্বপ্রথম ইঁদুরের গায়ের রং থেকে এই লিথাল জিনটা খেয়াল করে, ঠিক আছে? ওনার নামটা একটু আউট অফ রেসপেক্ট মনে রাখবা। তাহলে 3:1 এর বদলে 2:1 হওয়া মানে কি, 25% ইঁদুর ভ্রূণীয় অবস্থাতেই মরে যাচ্ছিল, এই জিনিসটা উনি দেখছিল, ঠিক আছে? কেমনে দেখছে এইসব অঙ্ক টঙ্ক তোমার করার দরকার নাই। আমরা এখন চলে যাবো সেমি লিথাল ও সাব ভাইটাল জিন কি জিনিস। সেমি লিথাল এবং সাব ভাইটাল এগুলো আসলে কি লিথাল জিনেরই কাইন্ড অফ ভ্যারিয়েশন। মানে যেই জিনটার কারণে আমি দেখছি যে 100%ই মরে যাচ্ছে, সেটা তো আমি শিওর লিথাল জিন। আর যেখানে আমি দেখছি যে না সব মরে না, কিন্তু 50%-এর বেশি মারা যাচ্ছে, তখন সেটাকে আমরা 50-এর উপরে হাফ, মানে সেমিফাইনাল সেমি, তাইলে সেমি লিথাল জিন 50%-এর বেশি মারা যাবে। সাব শব্দের অর্থ কি, কম, নিচে, তাই না? তাইলে 50%-এর কম মারা গেলে তুমি বলবা এটা সাব ভাইটাল জিন, ঠিক আছে? সাব ভাইটাল জিন বলে যদি 50%-এর কম মারা যেয়ে থাকে, ঠিক আছে? এখন এক্সাম্পল শিখতে হবে। সেমি লিথালের জন্য এক্সাম্পল হচ্ছে মানুষের হিমোফিলিয়া ডিজিজটা, সাব ভাইটালের জন্য এক্সাম্পল হচ্ছে ড্রসোফিলা।
ড্রসোফিলা মাছি, ঠিক আছে। সাবভাইটালের জন্য কি ড্রসোফিলা মাছি। আমরা এখানে একটু এই স্লাইডে শর্টকাট লিখে দিয়েছি। সেমিলিথালের জন্য হিমোফিলিয়া একটু কাছাকাছি মনে রেখো, আর এটা হচ্ছে ডোসা, ঠিক আছে, কি ড্রসোফিলা সাবভাইটাল। আসলে যেমনি মনে রাখা যায়, হ্যাঁ, একটা একটা করে এক্সাম্পল, এগুলো আসে পরীক্ষায়, মনে রাখতে হবে। 50-এর বেশি হলে সেমিলিথাল হিমোফিলিয়া, 50-এর কম হলে সাবভাইটাল ড্রসোফিলা। দ্যাটস ইট। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। সেটা কি মানুষের লিথাল জিন ঘটিত কতগুলা বংশগত রোগ। ওই যে বলছিলাম তোমার বই এখন কোনগুলো আছে সেগুলো একটু দেখবো আমরা। এই যে এখানে দেখো থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস। পরের পেজে আমরা আরো 3টা দেখবো। এই 3টা থেকে কয়েকটা জিনিস তোমাকে বলে যাই। এই যে থ্যালাসেমিয়া, এটা দেখো প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে হয়েছে, তার মানে এই লিথালটা প্রচ্ছন্ন লিথাল। সিকল সেল অ্যানিমিয়া প্রচ্ছন্ন লিথাল জিন, তার মানে কি বাবা মা দুজনেরই থাকতে হবে খারাপটা, দুইটা খারাপ একসঙ্গে মিলতে হবে, মিলার পরে এটা প্রকাশ পাবে। সিস্টিক ফাইব্রোসিস প্রচ্ছন্ন লিথাল জিন। তাহলে আমরা মোটামুটি 3টা দেখলাম, 3টাই প্রচ্ছন্ন লিথাল জিন। পরের স্লাইডে এখন যাওয়াই দরকার, কারণ পরের স্লাইডে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা, চোখের একটা টিউমার, রেটিনার টিউমার ছোট বাচ্চাদের হয়, এটা প্রকট লিথাল জিন। তাহলে এতক্ষণ ধরে আমরা যে 3টা দেখে আসছি, থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, এগুলো সব কি ছিল? প্রচ্ছন্ন লিথাল জিনের। আর এখন দেখতেছি রেটিনোব্লাস্টোমা, এটা কিসের? প্রকট লিথাল জিনের। একটু আমি এটা স্কিপ করে কনজেনিটাল ইকথিওসিসে যাই, এটাও দেখো প্রচ্ছন্ন লিথাল জিন। তাহলে মোটামুটি সবই প্রচ্ছন্ন লিথাল জিন, তাহলে সব শেখার দরকার নাই ভাই, যেটা ডিফারেন্ট ওইটা শিখো। রেটিনোব্লাস্টোমা প্রকট, রেটিনোব্লাস্টোমার এটা কি ধরনের? প্রকট লিথাল জিন। ব্রাকিফ্যালাঞ্জি এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ওই যে অসম্পূর্ণ প্রকটতাটা ব্যতিক্রম পড়ছো না, ওই টাইপের একটা ঘটনা এখানে ঘটে। তাহলে আমি 2টা এক্সেপশন পড়লাম, একটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা, এটা প্রকট লিথাল জিনের জন্য হচ্ছে, আর একটা ব্রাকিফ্যালাঞ্জি, এটা প্রকটের ব্যর্থতার জন্য হচ্ছে, মানে অসম্পূর্ণ প্রকটতার জন্য হচ্ছে। এই 2টা প্রকট রিলেটেড, একটা পিওর প্রকট, একটা অসম্পূর্ণ প্রকট, আর বাকি যা আছে সব কি প্রচ্ছন্ন লিথাল জিন। মনে থাকবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি আবার একটু আগের স্লাইডে যাচ্ছি, ওখান থেকে 2-একটা ইম্পর্টেন্ট কথা বলে দিয়ে আসি। এই যে থ্যালাসেমিয়া, হ্যাঁ, এটা আসলে কি, এটার ভূমধ্য সাগরীয় রোগ বলা হয়, এই নামটা একটু পড়বা। তারপর এটাতে কি হয়? লিভার বড় হয়ে যায়, স্প্লিন বড় হয়ে যায়, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, মাথা বড় হয়ে যায়, আর বেশি ছোট হয়ে যায়। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো আছে না, এগুলো একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। যে থ্যালাসেমিয়াতে কি কি সিমটম, আমরা যেহেতু ডাক্তার হচ্ছ, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, তাহলে এখন থেকে একটু একটু করে ডাক্তারি পড়া পড়ে ফেলতে হবে। তাহলে এই এই লক্ষণগুলো দেখলে তুমি বলবা যে হ্যাঁ, ওর মনে হয় থ্যালাসেমিয়া আছে। সিকল সেল এনিমিয়া, এখানে কি হবে? অস্বাভাবিকভাবে হিমোগ্লোবিন তৈরি হয়, যেগুলা ঠিকমতো কাজ করতে পারে না, কাস্তে আকৃতির হয়, নামের মধ্যে বলছে সিকল সেল। তাহলে শিকল বা কাস্তে আকৃতির যে আরবিসি গুলো হয়, এগুলো দ্রুত ভেঙে যায়, যার কারণে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয়, ওর সারা শরীরে ব্যথা করে, কিডনির রোগ হয়, দুর্বলতা, মানসিক রোগ, হৃদরোগ, বাত, অনেক কিছু থাকে। এই লক্ষণগুলো হচ্ছে কার? এই লক্ষণগুলো সিকল সেল এনিমিয়া। তাহলে কোন লক্ষণগুলো থ্যালাসেমিয়া, কোন লক্ষণগুলো সিকল সেল এনিমিয়া? সিকল সেল এনিমিয়া সম্ভব হলে মুখস্থ করা উচিত। সিস্টিক ফাইব্রোসিস খুবই 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 খারাপ, এটা 2 থেকে 3 বছরের মধ্যে লোকের মানে লক্ষণটা প্রকাশ পায়, এবং হচ্ছে এটা আসলে সাধারণত 30 থেকে 40 বছর বয়সের মধ্যেই রোগী মারা যায়। তার মানে যে দেখছো, তুমি শুরুতে যদি বলতা যে 4টা বাচ্চার মধ্যে একটা তো মরে যাওয়ার কথা, মরলো না কেন আগেই, নাও মরতে পারে, তার একটা ডিজিজ হিসেবে এটা প্রকাশ পেয়েছে, এবং সে মারা যেতে যেতে 30 থেকে 40 বছর দেরিও হতে পারে। আচ্ছা, এটার লক্ষণগুলো একটু দেখবা। হ্যাঁ, আমরা তাহলে একটু পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আছে হচ্ছে রেটিনোব্লাস্টোমা, এটা শিশুদের মানে একদম মানে ম্যালিগনেন্ট টিউমার, মানে খুব খারাপ ক্যান্সারের মতো একটা টিউমার, এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা শিশু অবস্থাতেই মারা যায়। আর এটা সেমিলিথাল জিন বলা হয়। তার মানে বুঝছো, মানে এটা আসলে মানে একদম 100% শিওর না যে এটা থাকলে সবারই যে রেটিনোব্লাস্টোমা হবে, মানে 50%-এর উপরে আমরা এটা প্রকাশ পাইছে দেখে এখানে আমরা কাউন্ট করতেছি। তাহলে এটা খেয়াল রেখো। সেমিলিথালের আরেকটা এক্সাম্পল কি? রেটিনোব্লাস্টোমা। একটা ছিল কি, ওখানে পড়ে আসছিলাম হিমোফিলিয়া, আর এটা এখন পাইলাম কি? রেটিনোব্লাস্টোমা। আচ্ছা, ব্রাকিফ্যালাঞ্জি, এটা হচ্ছে আঙ্গুলগুলা খাটো খাটো হয়, হাতটা ছোট ছোট হয়। হ্যাঁ, ব্রাকিফ্যালাঞ্জি শর্ট 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 আঙ্গুল হয়। আমরা যে হাতের আঙ্গুলের হাড্ডিগুলোকে ফ্যালাংস বলি না, বা পায়ের আঙ্গুলের হাড্ডিগুলোকে ফ্যালাংস বলি, ফ্যালাংস থেকে ফ্যালাঞ্জি, সেটা ছোট শর্ট, এরকম কিছু থাকতে পারে। 3টা গাঁটের পরে, আমাদের তো 3টা গাঁট আছে, তার পরিবর্তে কারো 2টা থাকতে পারে, ছোট হতে পারে এগুলা। এটার একটা ছবিও আছে, আসলে আমরা পরের স্লাইডে গেলে দেখবো। কনজেনিটাল ইকথিওসিস, এটা হচ্ছে স্কিনের প্রবলেম, স্কিন অনেক ড্রাই থাকে বাচ্চাদের, ফেটে ফেটে যায়, বাইরে থেকে ইনফেকশন হয়, এই ইনফেকশন প্রিভেন্ট করতে না পেরে বাচ্চাটা দেখা যায় খুব অল্প বয়সে মারা যায়। তাহলে কনজেনিটাল ইকথিওসিস স্কিন ডিজিজের একটা। মিউটেশন কি? মিউটেশন হচ্ছে হঠাৎ করে কোন একটা চেঞ্জ, আকস্মিক ও স্থায়ী পরিবর্তন, এগুলোকে বলা হয় মিউটেশন, মানে যেমনটা হওয়ার কথা না তেমনটা হয়ে গেল।
তারপর হচ্ছে এই জিন মিউটেশনের কারণেই আসলে কি হচ্ছে, লিথাল জিনের উদ্ভব হচ্ছে। এটা আমরা লিথাল জিনের বৈশিষ্ট্যে পড়ে আসছিলাম যে এটা একটা মিউটেন্ট জিন, তাই না? আচ্ছা, আমরা এখন তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে ব্রাকিফেলাঞ্জি। দেখো এগুলাতে আঙ্গুলগুলো ছোট ছোট হয়ে গেছে না, যেরকম একটা নর্মাল মানুষের হাত থাকার কথা ওরকম তো না, এই আঙ্গুলে দেখছো গাঢ় কমে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। দ্বিতীয় সূত্র ছিল কি, পরির দ্বিতীয় স্ট্যাটাস, প্রথমটা হচ্ছে পরিপূরক জিন। আগে বলছিলাম ওর অল্টারনেটিভ নাম মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে সহপ্রকটতা। এখানে কিন্তু লেখা আছে, এটাকে স্কিপ করা যাবে না। তাহলে এখন পরিপূরক জিন সহপ্রকটতা দুইজন পাশাপাশি আছে, ওদের অনুপাত কত, 9:7। কি দিয়ে দেখলাম, ল্যাথাইরাস অডোরেটাস, এটা হচ্ছে সাদা ফুল বিশিষ্ট। এখন দেখো এটা কিন্তু মিষ্টি মটর, ঠিক আছে, মিষ্টি মটর। এই যে সাদা ফুল, দুইটাই সাদা ফুল ছিল, কিন্তু দেখা গেল পরের গুলার মধ্যে বেগুনি হইলো। হ্যাঁ, এইরকম যে তোমার এত এইসব কাহিনী করে বের করার কোনো প্রয়োজন নাই। আমরা খালি মনে রাখতেছি কি, এখানে পরিপূরক জিন মানে দুইটা ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটাকে আমরা বলবো পরিপূরক জিন। মানে ঘটনাটা এইরকম যে এখানে দেখো ক্যাপিটাল এ আছে দুইটা, এখানে ক্যাপিটাল বি আছে দুইটা, দুইজনই সাদা সাদা হয়েছে। মানে বেগুনি হওয়ার শর্ত হচ্ছে দুইটাতেই একটা একটা করে বড় থাকতে হবে। এই যে আমি ওর উপরে ডিপেন্ড করতেছি, ও বড় হইলে আমি বেগুনি হব, নাইলে হব না। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো? মানে আমি এ বড় হাতের আছি, কিন্তু পাশে দেখতেছি দুইটা বি ছোট, আমি রাজি না, আমি ভাই সাদা হয়ে বসে থাকবো। কিন্তু আমার কালার বের করার প্রকাশটা কার উপর ডিপেন্ড করতেছে, পাশের অ্যালিলের প্রকট জিনটার উপরে, যে আমি বড় হাতের এ, ও বড় হাতের বি, চলো আমরা বেগুনি হই। ঘটনা বুঝছো? তাহলে কি সহপ্রকটতা, কোডমিনেন্স একজন আরেকজনের সাথে মিলে প্রকাশ পেল। এই যে দেখো সবগুলা বেগুনি ফুল কেমনে হয়েছে, দেখো এ বড় বি বড়, এ বড় বি বড়। যেই মাত্র এ বড় বি বড় দুইটা একসঙ্গে পাইলো, তখনই সে প্রকাশ পেল। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে, সেটাকে আমরা সহপ্রকটতা বলছি বা পরিপূরক জিন বলছি, যার অনুপাত 9:7। কি দিয়ে প্রকাশ করছি, মিষ্টি মোটর দিয়ে, বা যার বৈজ্ঞানিক নাম ল্যাথাইরাস অডোরেটাস। দ্যাটস ইট, এখান থেকে এমসিকিউ আর লাগবে না, এতটুকুই অনেক। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এপিস্টেসিস। এপিস্টেসিস জিনিসটা আসলে কি, বাধা দেওয়া। আমি পারি না পারি, তোরটা প্রকাশ পাইতে দিও না, সোজা কথা হচ্ছে এটা। তাহলে যেখানে তুমি সংজ্ঞায় দেখবা কেউ কাউরে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, তাহলে তুমি বলবা এটা হচ্ছে এপিস্টেসিসের উদাহরণ বা এপিস্টেসিসের সংজ্ঞা। এই এপিস্টেসিস আবার দুই রকম পড়ছিলাম, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটাও খুব সিম্পল, সংজ্ঞা আসলে আমি তোমাকে বুঝিয়ে দিব। আগে এপিস্টেসিসের কাহিনীটা বোঝো। এখানে হয়েছে কি, একটা জিন যখন অন্য একটা নন অ্যালিলিক জিনের উপর মাতবাড়ি করে, মানে নর্মালি কি, নর্মালি হচ্ছে এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি থাকলে, এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি থাকলে কি হবে, ও ওর উপরে মাতবাড়ি করতে পারবে, এইটুক তাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। এখন মনে করো এখানে হচ্ছে ডাব্লিউ আর ছোট ডাব্লিউ, মনে করো সাদা হবে নাকি কালো হবে, হ্যাঁ, বড়টি এমন মাতবরের মাতবর, মনে করো সে ওরে তো বাধা দিচ্ছে, ও এসে বলতেছে না তুই বড় ডাব্লিউ হইলে কি হবে, তুই সাদা হইতে পারবি না, তুই কালো হবি। মানে একটার প্রকট জিন আরেকটার অন্য অ্যালিলে গিয়ে মাতবাড়ি করতেছে, ওকে প্রকাশ পেতে দিচ্ছে না, ওকে বাধা দিচ্ছে। তাহলে এটা এপিস্টেসিসের এক্সাম্পল। যে বাধা দিচ্ছে, মেইন কালপ্রিট যে, তাকে আমরা বলবো এপিস্টেটিক জিন। দেখো যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেই জিনটাকে বলা হয় এপিস্টেটিক জিন। আর যেই ব্যাককলটা বাধা পাইলো, ও তো নিজে একটা প্রকট, ওর তো উচিত ছিল প্রকাশ পাওয়া, ও তো ওর কারণে বাধা পেয়ে আটকাই গেল। তাহলে এই ব্যাককলটা আমরা বলবো কি, হাইপোস্ট্যাটিক। হাইপো হাইপো বুদ্ধি শুদ্ধি কম, ঠিক আছে? তাহলে হাইপোস্ট্যাটিক জিন, যে বাধা দিবে এপিস্টেটিক, যে বাধা পাবে হাইপোস্ট্যাটিক। ওকে, ক্লিয়ার? এবং এখানকার মেইন ঘটনায় কি, একই অ্যালিলে না, এই অ্যালিলেরটা আরেক অ্যালিলে গিয়ে মাতবাড়ি করবে। এখন আমরা দেখব কখন দ্বৈত প্রচ্ছন্ন, কখন প্রকট। প্রকট এপিস্টেসিস, এটা তো আমি অনুপাত আগেই বলছিলাম, একদিকে ঝুঁকে যাবে 13:3। একটা প্রকট জিন আরেকটা নন অ্যালিলিক প্রকট জিনের কাজে বাধা দিবে, যেটা আমি তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করতেছিলাম। তাহলে একটা প্রকট পাশেরটার প্রকটের প্রকাশ পেতে দিচ্ছে না। কেন বাবা, তুই লম্বা হ সাদা হ, সমস্যা আছে না? এই লম্বা হবে কিন্তু এটা সাদা হইতে দিল না। তাহলে এই জিনিসটা কি হইলো, প্রকট এপিস্টেসিসের একটা এক্সাম্পল। কথা বোঝা গেল? আমি কিন্তু এমনি একটা বানাই বলছি, এরকম লম্বা সাদা মুখ কিন্তু এগুলোর মধ্যে নাই। তাহলে এটার এক্সাম্পলটা কি, এটার এক্সাম্পল হচ্ছে এই যে বেপসন, উনি খেয়াল করছিল, এটাও আরেকটা মুরগি, রঙিন পালক সৃষ্টির জন্য একটা ক্যাপিটাল সি থাকা দরকার। অর্থাৎ উনি বলতেছিল যেই মুরগিতে ক্যাপিটাল সি আছে সেটা কালারফুল সুন্দর মুরগি হবে,
কিন্তু পাশের অ্যালিলে মাতব্বর আই হচ্ছে গিয়ে এই কালারকে প্রকাশ পেতে দিবে না। মনে করো একটা ক্যাপিটাল সি একটা স্মল সি এরকম ছিল, তো হিসাবে তো এটা প্রকাশ পাওয়া উচিত, কিন্তু ওর সঙ্গে যদি পাশে ক্যাপিটাল আই অর্থাৎ বাধা দিচ্ছে, ইনহিবিট করতেছে এমন একটা কিছু থাকে, তাহলে সে ওকে কালারফুল হইতে দিচ্ছে না। ঘটনা বুঝে গেছে? তাহলে একমাত্র ও তখনই কালারফুল হইতে পারবে যখন ক্যাপিটাল সি সঙ্গে একটা ছোট সি সঙ্গে দুইটাই ছোট আই এমন যদি হয়, তাইলে ও মনে করো আর বাধা দিতে পারতেছে না। আদারওয়াইজ ও কিন্তু ও যদি কোনো কারণে প্রকট হয়, ও করবে কি এই কালারকে বাধা দিবে। তাহলে প্রকট এপিস্টেসিসের এক্সাম্পলে আমরা একটু মনে রাখলাম যে মুরগির উপরে করতেছে, এবং এই যে মুরগিটা এটাতে একটা কালারফুল জিন ছিল সি, কিন্তু সে বড় হাতের আই অর্থাৎ প্রকট আই থাকলে ইনহিবিট হয়ে যায়, এক প্রকট আরেক প্রকটের উপর মাতবাড়ি করতেছে। অনেকবার বলে ফেলছি, অনেক কথা বলে ফেলছি, এখানে আর কিছু লাগবে না। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। শুধু মনে রাখো ভাই কোন মুরগি কার এক্সাম্পল, তাইলেই হবে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটার অনুপাত 9:7, ওই পরিপূরকের মতো, কিন্তু কাহিনীটা ডেফিনেটলি ডিফারেন্ট, দুইটা তো এক কথা না। ওই পরিপূরকে বা সহপ্রকটতাতে কেউ কাউকে বাধা দেয় নাই, বরং একজন আরেকজনের উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ ভাই তুমি থাকলে আমি আসবো, আমরা প্রকাশ পাবো। আর এখানে হচ্ছে গিয়ে বাধা দিচ্ছে, মানে উল্টাপাল্টা কাহিনী। তো কি হয়েছে, দুইটা ভিন্ন লোক আছে অবস্থিত, দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন অপরের প্রকট অ্যালিলকে প্রকাশ পেতে দেয় না, মানে ঘটনাটা সহজ করে বলি, মুখ বধির মানে কি, আমরা এরকম দেখি না যে কানে শুনে না সে বোবা, মানে কথাও বলতে পারে না, মানে ভাই তুই দুইটা একটার সঙ্গে আরেকটা কেন সম্পর্ক হয়ে গেল, মানে কি হচ্ছে কাহিনী, এই দ্বৈত প্রচ্ছন্ন প্রকট জিনের কারণে ঝামেলাটা হচ্ছে। নাইলে অন্তত সে বলতে তো পারতো, বা অন্তত সে শুনতে তো পারতো, সে কিছুই করতে পারতেছে না। কেন পারতেছে না দেখো, যে কোনো একটা লোক আছে যদি দুইটাই একসঙ্গে পিচ্ছি হয়ে যায়, মানে প্রচ্ছন্ন হয়ে যায়, সে অপোজিট ভালো জিন প্রকট হইলেও প্রকাশ পাইতে দেয় না। এটাই হচ্ছে আমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের মূল থিম। দুইটা প্রচ্ছন্ন একসঙ্গে হয়ে গেলে সে ভালোকে প্রকাশ পেতে দিবে না। যেমন এইটা একটা মুখবধির বাবা, এটা একটা মুখবধির মা, কেমন মুখবধির হইলেও ওদের দোষটা কই ছিল, ওদের যে কোনো একটা লোক আছে দুইটাই প্রচ্ছন্ন অ্যালিল হয়ে গেছে। এখানে একটা ডিটা প্রচ্ছন্ন অ্যালিল হয়ে গেছে। মনে করো ডি হচ্ছে বলার জন্য, ই হচ্ছে শোনার জন্য। ও কিন্তু বলতে পারার কথা, শুনতে পারার কথা না, কিন্তু এই যে শুনতে না পারার কথাটা সে এরে বলতেও দিবে না। মা মনে করো শুনতে পারার কথা, বলতে পারার কথা না, কিন্তু এই যে বলতে না পারার ডাবল প্রচ্ছন্ন, সে মারে এখন শুনতেও দিবে না। এবার এদের বাচ্চা কাচ্চা হইলো, বাচ্চা কাচ্চাগুলো দেখো দুইটাতেই একটা করে ক্যাপিটাল একটা করে স্মল। এখন এদেরকে ঠেকায় কে, এখন সে বলতেও পারবে শুনতেও পারবে, বাধা দেওয়ার কেউ নাই। এবার যখন আবার তুমি নেক্সট জেনারেশনে যাবা, তখন তোমরা এই রিটেনের জন্য সব চার্ট করছো না, আপর এগুলোর ভিতরে ঢুকবো না, কিন্তু তোমাকে একটু দেখাই দিচ্ছি আর কি। এই যে মনে করো যেখানেই মিনিমাম একটা করে বড় আছে, সেখানে কিন্তু সে স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক, তার প্যাচটা কই লাগছে এই জায়গাতে দেখো, দুইটা স্মল ই হয়ে গেছে, অথবা দুইটা স্মল ডি হয়ে গেছে, অথবা এখানে দুইটা স্মল ডি, এখানে এ তো মনে করো পিওর মুখ বধির, সবই নাই ওর এরকম, অথবা দুইটা স্মল ই। মানে সোজা বাংলাটা বুঝছো, যে যখনই হচ্ছে কি দুইটা ছোট একসঙ্গে হয়ে যাচ্ছে, সে আরেকটা ভালো থাকলেও প্রকাশ পেতে দিচ্ছে না। দ্যাট ইজ কল্ড দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, অনুপাত 9:7। এক্সাম্পল কি, মানুষের জন্মগত মুখ বধিরতা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নিম্নের কোনটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত? আহারে, সঙ্গে সঙ্গে করছে প্রশ্নটা, এখন তো পারাই উচিত, বলো তো নিম্নের কোনটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত? ভেরি গুড, অ্যান্সার হবে হচ্ছে 9:7। ওকে, কারণ আমরা জানি দ্বৈত প্রচ্ছন্নটাও 9:7, আবার 7:9 লাগাই দিও না, দুটোতে একই কথা হবে না, 9:7। আর এটা কি, আর এটা হচ্ছে আমার পরিপূরক বা সহপ্রকটতা, ওইটা ছিল 9:7। একমাত্র 13:3 যেটা, সেটা ছিল দ্বৈত প্রচ্ছন্ন না, সেটা ছিল প্রকট এপিস্টেসিস। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এই যে এক্সাম্পলগুলো আমরা ওই চার্টের মধ্যে ছিল, এবং এখানে বাকি কিছু কথাবার্তাগুলো আছে যে কে কে জিনিসগুলো আবিষ্কার করছে। হ্যাঁ, বিজ্ঞানীর নাম হচ্ছে কে ম্যাথার, 1954 সালে এইসব জিনিসপত্র উনি খেয়াল করছে, এক্সাম্পলগুলো উনি বাই করছে, কোথায় কোথায় এইসব জিনের কাহিনী আছে। তারপর বিজ্ঞানী নিলসন এহলে গমের বীজের রং নিয়ে পরীক্ষা করে এটা প্রুফ করতে পারছে। তারপরের স্লাইডে গেলে আমরা আরেকজন বিজ্ঞানীর নাম দেখবো,
এই স্লাইডে দেখো যে সিভি ডেভেনপোর্ট, উনি আবার মানুষের গায়ের রং নিয়ে কাজ করছে। হ্যাঁ, তাহলে উনি আবার এই যে দেখো এখানে সিভি ডেভেনপোর্ট উনি করছে কি নিগ্রো শ্বেতাঙ্গদের গায়ের রং নিয়ে কাজ করছে, কোর্টরে এটা প্রকাশ করার চেষ্টা করছে। এই যে এত কিছু কাহিনী করছে, তুমি এগুলো রিডিং করবা, মুখস্থ করবা আমার এই স্লাইড, মুখস্থ করবা এই স্লাইড কি ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের একটা গ্রুপ সম্মিলিতভাবে জীবের কোনো একটা পরিমাণগত বৈশিষ্ট্যকে প্রকাশ করলে সেই জিন গ্রুপকে পলিজিন বলে। বোকার মতো পুরোটা মুখস্থ করবা, তুমি খালি দেখবা একটা জিন গ্রুপের কথা বলা থাকবে, অনেকগুলো জিনের কথা বলা থাকবে, আর কিছু বোঝার দরকার নাই, এটা আমার পলিজিন। এটা আমার কি পলিজিন। এখন এই জিনিসটার নামকরণ করছে কে? নামকরণ করছে কে ম্যাথার। কবে করছে? 1954 সালে করছে। প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে গায়ের রঙের গাঢ়ত্ব তত বেড়ে যাবে। এই লাইনটা একটু মনে রাখবা, যত বেশি প্রকট তত বেশি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এরপর এই মানুষের গায়ের রং নিয়ে কাজ করছে কে? সিভি ডেভেনপোর্ট। গমের রং নিয়ে কাজ করছে কে? নিলসন এহলে। দ্যাটস ইট। এর বাইরে আসলে তোমাকে এমসিকিউর জন্য এত ডিপে আর ঢুকতে হবে না। এখন আসো প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য, অ্যালিলিক নন অ্যালিলিক জিনের মধ্যে পার্থক্য। যে কোনো পার্থক্যের ছক যে কোনো চ্যাপ্টারের যে কোনো বইয়ের অবশ্যই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে, এগুলো আমরা আসলে পড়ে ফেলছি, তাও আমি তোমাকে একটু করে বলে যাই। যেহেতু পার্থক্যের ছক পৃথকীকরণ সূত্র নামে পরিচিত, এই তো একটা প্যাচ লাগানো দেখছো। মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র নামে পরিচিত। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমাদের হাতে যে এডিশনগুলো আছে ওখানে কি পৃথকীকরণ সূত্রটা প্রথম সূত্রের অন্য নাম হিসেবে দিছে? ল অফ সেগ্রিগেশন, এটা তো আসলে প্রথম সূত্রের অন্য নাম না। বইয়ের মধ্যে এত বড় ভুল করলে আসলে কিছু করার নাই, তোমরা আদমত স্যারকে বকা দিতে পারো, আপরে বকা দিও না। আচ্ছা, এখন এটা এত কনফিউজ করার আসলে দরকার নাই। এইভাবে করে তোমাকে বলবে না যে এটা কার নাম, মানে দোয়া করো এগুলো যেন তোমাকে না বলে। আমরা এটা একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখে দিচ্ছি, এটা নিয়ে এখন মাথা ঘামাইও না, তোমার মাথা ঘামানোর অনেক মতো জায়গা আছে। এখন আসো, মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রথম সূত্র প্রযোজ্য, ডাই বা পলিহাইব্রিডের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র প্রযোজ্য। এটার অনুপাত 3:1 আমরা জানি, 9:3:1 এটাও আমরা জানি। এখানে শুধু জিনের পৃথকীকরণ হয় বলছে, জিন ছাড়াও জিনের স্বাধীন সঞ্চারণ ঘটে। মানে এখানে আসলে মনে হয় স্টার্টিংটা হয়, এই জন্য ওরা একটু পৃথকীকরণ বলতে চাচ্ছে। এখানে বলছে প্যারেন্টারাল টাইপের বংশধর উৎপন্ন হয়, আর এখানে হচ্ছে রিকম্বিনেন্ট। মানে আমরা কিন্তু প্রথম সূত্রে ইউজুয়ালি বাপ আর মা যে যেরকম এরকমই পাই, কিন্তু দ্বিতীয় সূত্রে আমরা অনেক ডিফারেন্ট পাই, এটা বলতে চাইছে। তারপর প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে না, স্বাভাবিক। প্রথমটাকে অনুসরণ করবে দ্বিতীয়, এটাই স্বাভাবিক। আমরা বলি না বড় বাচ্চা যেমনে যায় ছোট বাচ্চাগুলো তারে ফলো করে, সব বোকাগুলা বড় ভাই বোন খায়, যে তোর জন্যই ও আজকে এরকম হয়েছে, এরকম আর কি। প্রথম সূত্র দ্বিতীয়কে অনুসরণ করে না, দ্বিতীয় সূত্র প্রথম সূত্রকে অনুসরণ করে। যারা যারা বড় ভাই বোন আছো তারা নিজেদের উপর নিয়ে চিন্তা করবা, আর ছোট ভাই বোনগুলা গিল্টি ফিল করবা, ওর জন্য মানে আমার জন্য ও বকা খাইলো। আচ্ছা, এখন আসো অ্যালিলিক জিন এবং নন অ্যালিলিক জিনের মধ্যে পার্থক্য। এটা আমরা জানি, একই অ্যালিলে মানে একই লোকাসে থাকলে অ্যালিলিক জিন, ভিন্ন লোকাসে থাকলে নন অ্যালিলিক জিন। এরা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এরা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, সেম কিন্তু হবে না। অ্যালিলিক জিনের এই যে একজন আরেকজনের উপর কাজ করতেছে, কি ডমিনেন্সি বলতেছে, মানে এই ক্যাপিটাল টি এই স্মল টি এর উপরে মাতবাড়ি করতেছে, আমরা বলতেছি এই ক্যাপিটাল টি কিন্তু ডমিনেন্ট। হ্যাঁ, আর এইখানকার নন অ্যালিলিক জিন সে যদি মাতবাড়ি করে তার আমরা বলবো কি এপিস্টেটিক। মনে আছে ওই যে বলছিলাম ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, ও হচ্ছে গিয়ে লম্বা হওয়ার কথা, ও সাদা হওয়ার কথা, এত লম্বা ঠিকই হয়েছে, বলতেছে তুই সাদা হইতে পারবি না। তাহলে কি তুই মাতবাড়ি করছিস কার উপরে? নন অ্যালিলিক জিনের উপরে। তাহলে তুই একটা এপিস্টেটিক জিন। ঘটনা বুঝে গেল? নিজের মধ্যে মাতবাড়ি করলে ডমিনেন্ট বলবো, আর অন্যের উপরে মাতবাড়ি করলে এপিস্টেটিক বলবো। এগুলো আমরা আগেই পড়ছি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইড, লিঙ্গ নির্ধারণ নীতি। ওই যে আমরা বলছিলাম মায়ের থেকে 23টা, বাবার থেকে 23টা, মোট 46টা আসতেছে। এর মধ্যে 22টা অর্থাৎ 22 জোড়া সেম থাকে, ওদেরকে আমরা অটোজোম বলতেছি। ঠিক আছে, ওদেরকে আমরা অটোজোম বলতেছি 22 জোড়া। বাকি 2 জোড়া ডিফারেন্ট, ওগুলোকে আমরা সেক্স ক্রোমোজোম বলতেছি। মা শুধুই এক্স দিতে পারে আর বাবা এক্স অথবা ওয়াই দিতে পারে, কারণ বাবার গ্যামেট হচ্ছে এক্স ওয়াই, সে হয় এক্স দিবে নাহলে ওয়াই দিবে। মায়ের গ্যামেট হচ্ছে এক্স এক্স, ও একবার এই এক্স দিলে আরেকবার ওই এক্স দিবে, তার মানে নেক্সট জেনারেশন এক্স এক্স অথবা এক্স ওয়াই যে কোনো একটা হবে। এখন এই যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, একটা এক্স 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 ওয়াই পদ্ধতি আছে, আর একটা এক্স 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 নট মানে জিরো, ওখানে আর কিছু নাই, এরকম একটা পদ্ধতি আছে। তোমার জন্য এত ডিটেলস আর ঢুকতে হবে না, মানে পদ্ধতির বর্ণনা শিখতে হবে না এমসিকিউতে, তোমাকে শিখতে হবে কোন পদ্ধতি দিয়ে কোন কোন এক্সাম্পল আছে, মানে কাদের ক্ষেত্রে কোন পদ্ধতি খাটে। যেমন এক্স 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 ওয়াই, এটা কি কি আছে দেখো, মানুষ, ড্রসোফিলা, বিভিন্ন পতঙ্গ, গাজা, তেলাকুচা, এগুলা। ঠিক আছে, আমরা এখন একটু দেখবো পরের স্লাইডে এক্স 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 নট, এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে ঘাস ফড়িং, ছাড়পোকা, ডায়াসকোরিয়া। ঠিক আছে, এগুলোটা দেখবা।
নট মানে শূন্য লেখা হয় আর কি, মানে এখানে আর কিছু নাই, এক্স এর জায়গায় আর কিছু আসে নাই, ক্রস। এই জন্য আমরা সুন্দর করে আমরা বলি না এখন সাল কত 2025, মানে 2025 2025 বলার দরকার নেই, ঢং করে জিরোকে ও বলি না, এরকম আর কি একটা ব্যাপার। আচ্ছা, তো এক্সাম্পলগুলো দেখবা, ডায়াস্কোরিয়াস সাইনোডার একটা বৈজ্ঞানিক নাম আছে, এটা এক্স 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 নট পদ্ধতিতে হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইড, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। মনে আছে কিনা জানি না, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল, যেখান থেকে বেশি প্রশ্ন আসতেছিল। তাহলে এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে ওই যে এক্স আর ওয়াই এদের মধ্যে গ্যাঞ্জাম, এদের মধ্যে কিছু একটা ভুলভাল হইলেই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো হবে। এরকম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমাদের মধ্যে প্রায় 60টি পাওয়া গেছে, যার মধ্যে ম্যাক্সিমামই এক্স ক্রোমোজোমের দোষ। একমাত্র ওয়াই জিন নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য হচ্ছে কানের লোম, এতটুকু মনে রাখো। আর এক্স জিন নিয়ন্ত্রিত যে দোষগুলো আছে তার অভাব নাই। ওই দোষগুলোর মধ্যে কিছু হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, কিছু হচ্ছে হিমোফিলিয়া, কিছু হচ্ছে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, এছাড়াও আরো কিছু আছে, একটু পরে আমরা চার্ট পড়বো। তাহলে তুমি মোটামুটি এখান থেকে কি দেখলা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার 60 রকম পাওয়া গেছে, ম্যাক্সিমামই এক্স এর কারণে হয়, একটা ওয়াই এর জন্য পড়ছি কানের লোম, অতিরিক্ত লোম। আচ্ছা, এখন লাল সবুজ বর্ণান্ধতা, এটা ইশিহারা কালার টেস্ট দিয়ে দেখে, একটু পরের স্লাইডে এটা আবার আসবে। লাল সবুজ বর্ণান্ধতার কাহিনীটা কি চলো দেখি। এখানে যেটা বলছে যে এক্স আর ওয়াই এদের মধ্যে চিন্তা করে দেখো ছেলে কয় রকমের হইতে পারবে। এক্স মনে করো এই এক্সটা হচ্ছে মা দিছে, হ্যাঁ এই এক্সটা দিছে মা, আর বাবার থেকেও এক্স আসছে। যদি প্রথমে মনে করো মা কি, হ্যাঁ মা মনে করো বর্ণান্ধ, সি সি দিলাম, কালার ব্লাইন্ড, হ্যাঁ মা কালার ব্লাইন্ড, বাবা হচ্ছে একদম সুন্দর দেখতে পায়, তাহলে বাবার এক্স এর মধ্যে কিছু লিখি নাই, ওয়াই এর মধ্যে লেখার তো প্রশ্নই আসে না, কারণ এটা তো ওয়াই এর কোনো বৈশিষ্ট্যই না, এক্স হচ্ছে এটাতে মেইনলি ডিপেন্ড করে। তো এখন মনে করো এদের মধ্যে ক্রস করাও তো, মায়ের একটা বাচ্চা মানে এই কাপলের একটা বাচ্চা হবে এক্স এক্স সি, মানে একটা এক্স ভালো, তোমার বই করছে কি ভালো রে বড় হাতে সি দিয়ে বুঝাইছে, খারাপ রে ছোট হাতে সি দিয়ে বুঝাইছে, এত সি আমি লিখতেছি না, এগুলো প্যাস লাগে বেশি, নর্মাল আমি কিছু লিখিনি মানে এটা ভালো, তাহলে এটা ভালো, আর এখানে আমি সি লিখছি মানে সে কালার ব্লাইন্ড। তোমার কি মনে হয় এই বাচ্চাটা কি বাইরে থেকে দেখতে মানে সে কি আসলে কালার ব্লাইন্ড হবে? সবসময় মনে রাখবা ভালো বৈশিষ্ট্য প্রকট হবে, তাহলে ভালো এক্স প্রকট হবে, ভালো এক্সটা প্রকাশ পাবে, ও লাল সবুজ সবই বুঝতে পারবে, আমি টেরও পাবো না যে ওর ভিতরে বর্ণান্ধতা আছে। যদি না ওর মা ফুল বর্ণান্ধ না হইতো আমার টের পাওয়ার কোনো সুযোগ ছিল না, যেহেতু আমি শিওর যে ওর মা ফুল বর্ণান্ধ, তার মানে ওর মা কখন ফুল বর্ণান্ধ হবে, যখন দুইটা এক্সেরই সমস্যা থাকবে, নাহলে তো প্রকাশই পাইতো না, ভালোটা প্রকাশ পাইতো। তার মানে যখন আমি শিওর যে মা বর্ণান্ধ, তখন বাচ্চারা এটা বহন করবে। কোন বাচ্চারা? মেয়ে বাচ্চা, কারণ মেয়ে বাচ্চা হইলে আরেকটা এক্স আসার সম্ভাবনা আছে। কিন্তু মনে করো এই এক্স এর সাথে যদি ওয়াই দিয়ে বাচ্চাটা হইতো, মানে একটা ছেলে বাচ্চা যদি হইতো, তাইলে এই ওয়াই কে বাঁচানোর জন্য কেউ কি আছে এখানে? সম্ভব যে এখন মানে ওয়াই কি বলবে যে এক্সই তুমি খারাপ, তুমি প্রকাশ পাইও না, আমি প্রকাশ পাই? গরুর সঙ্গে ছাগল যোগ করা যাবে, অন্য ভিন্ন জিনিস হলে অনুপাত যোগ করা যায়, এগুলা এক্স এর সঙ্গে ওয়াই এর কোনো তুলনা আছে এখানে? কোনো তুলনা নাই। ওয়াই ভালো হওয়া সত্ত্বেও এক্স সি কে বাধা দিতে পারবে না, এই ছেলেটা বর্ণান্ধ হিসেবে জন্ম নিবে। কথা বুঝতে পারছো? তাইলে এই ধরনের সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে বেশি রিস্কে থাকে কারা? ছেলেরা, কারণ ছেলেদের প্রোটেকশন দেওয়ার মতো কোনো এক্সট্রা এক্স ক্রোমোজোম নাই। এই জন্য কিন্তু তোমার আগের স্লাইডে বা পরের স্লাইডে আমরা এরকম কিছু কথা পাবো যে এই ধরনের ডিজিজগুলা মেয়েদের চেয়ে ছেলেদের বেশি হয়। ঠিক আছে, এই স্লাইডে না পরের স্লাইডে মনে হয় আছে। আচ্ছা, বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে কি হবে? ওরা হচ্ছে উল্টাটা করছে। আমি তোমাকে একটা বর্ণান্ধ মা একটা ভালো পুরুষ দেখাইছি, ওরা একটা বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক মহিলা দেখাইছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট বের হবে স্বাভাবিক। মা বর্ণান্ধ হইলে ছেলের জন্য রিস্ক, এটা হচ্ছে সোজা কথা, কারণ মা তো বারবার এক্সে দিবে, বারবার এক্সে দিবে, মা তো বর্ণান্ধ, ও তো দুইটা ছেলে হলে দোনোটা কি যতটা ছেলে হবে সবগুলোই কি হবে? বর্ণান্ধ হবে। আর বেঁচে যেতে পারে কে? মেয়েগুলা, যদি বাবা ভালো থাকে, কারণ বাবা তো ভালো এক্স দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমাকে যদি বলে দেয়, কোন একটা সিনারিও সাজায় দেয়, মনে করো বর্ণান্ধ বাবা বর্ণান্ধ পুরুষ, বাচ্চা কাচ্চার কি হবে? তো তোমার কি এটা মুখস্থ করার দরকার আছে? পরীক্ষার হলে কি তুমি 20 সেকেন্ড সময় একটু করতে পারবে না যে একটা বর্ণান্ধ বাবা বলছে আবার মারেও বর্ণান্ধ বানাইছে, তো ঠিক আছে আমি এখন বাচ্চাগুলো বের করি, এটা তো বর্ণান্ধ বর্ণান্ধ সি সি এটা গাটা, এটা বর্ণান্ধ বর্ণান্ধ মানে এই মেয়ে সব গেল, এই যে এক্স সি ওয়াই গেল, এই ছেলেও গেল, এটা এক্স সি ওয়াই এই ছেলেও গেল, তাহলে এর 4টা বাচ্চা কাচ্চা সবগুলা বর্ণান্ধ হবে। তাহলে এই জিনিস কি বের করা খুব কঠিন? এখন একবার তোমাকে এখানে স্বাভাবিক মহিলা বর্ণান্ধ পুরুষ যে দেখাইছে, আর আমি তোমাকে বাকি 2 রকম দেখাই দিলাম, যেটাই আসুক প্রশ্ন করা হবে কত % বাচ্চা স্বাভাবিক, কত % ছেলে স্বাভাবিক, 2 রকমের প্রশ্ন হতে পারে। এখানে দেখো ওর কিন্তু মেয়েটা
মনে রাখবা যদি ভিতরে বহনও করে কিন্তু ফিনোটাইপিক্যালি যদি ভালো হয় এটাকে তুমি স্বাভাবিক গুনতে হবে। ওরা আবার বলতে পারবা না যে আদা স্বাভাবিক, কিন্তু ও তো বাইরে থেকে দেখতেছে তাই না, সুতরাং তুমি ওকে কনফিউশনে রাখবা না, ও হচ্ছে স্বাভাবিক। তাহলে আমরা এই এক্সি দিয়ে দেখলাম কি এই এক্সি যখন আসছে তখন মেয়েটা স্বাভাবিক হয়েছে, ছেলেটা বর্ণান্ধ হয়েছে। আবার সেম আমি যদি ওইটা দিয়ে দেখাই এক্স সি এক্স, এই মেয়েটা হচ্ছে স্বাভাবিক হবে, এক্স সি ওয়াই এই ছেলেটা হচ্ছে বর্ণান্ধ হবে। তাইলে ওর দুইটা ছেলের দুইটাই বর্ণান্ধ, দুইটা মেয়ের দুইটাই স্বাভাবিক। তাইলে আমি যদি মেয়ে ছেলে ভাগ না করে তোমাকে বলতাম এই দম্পতির কত পার্সেন্ট বাচ্চা স্বাভাবিক, তাহলে কি চারোটাই তার বাচ্চা, চারটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা স্বাভাবিক, এটা হোক না মেয়ে বাচ্চা, বাচ্চা তো নাকি, তাহলে চারটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা স্বাভাবিক, তুমি বলবা 50% বাচ্চা স্বাভাবিক। কিন্তু এই সেম কাপল সেম কাহিনী, আমি প্রশ্নটা ঘুরাই দিলাম, তোমাকে বললাম এই দম্পতির কত পার্সেন্ট ছেলে স্বাভাবিক, আছে এই দুইটা ছেলে দুইটাই বর্ণান্ধ, স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ আছে নাই, তাহলে কি হবে 0% ছেলে স্বাভাবিক। কয় পার্সেন্ট মেয়ে স্বাভাবিক, দুইটা মেয়ের দুইটাই স্বাভাবিক, 100% মেয়ে স্বাভাবিক। প্রশ্নটা বুঝে উত্তর করতে হবে, দম্পতি সেম, ছেলে স্বাভাবিক মেয়ে স্বাভাবিক বাচ্চা স্বাভাবিক, কিভাবে প্রশ্ন করছে, ছেলে বর্ণান্ধ মেয়ে বর্ণান্ধ সবাই বর্ণান্ধ, কিভাবে প্রশ্নটা করছে এটা বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিস যে একবার পড়াইছি না, এই সেম কথা হিমোফিলিয়াতেও আসবে, সেম কথা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিতেও আসবে। তখন খালি আমি তোমার সি এর জায়গায় এইচ লিখবো, বলবো এই মার হিমোফিলিয়া, কোনো অসুবিধা আছে তোমার? কি এগুলো মুখস্থ করার কিছু আছে বলো? এগুলো তুমি বুঝে বুঝে জাস্ট ক্রস করে বের করে ফেলবা। ঠিক আছে, এই প্র্যাকটিসটা করতে হবে। আচ্ছা, এখানে মুখস্থ করার মতো আসলে কিছু নাই, সকলে স্বাভাবিক দৃষ্টিপূর্ণ হলো, মেয়েগুলা বাহক হবে, এগুলো আমি চাই না তুমি মুখস্থ করো, আমি চাই এগুলো তুমি বের করে অ্যান্সার করো। আর এগুলো হচ্ছে এখানে তোমার স্বাভাবিক দৃষ্টি পুরুষ, মানে পুরুষ 2 রকমের হচ্ছে, এটা হয় স্বাভাবিক নাইলে বর্ণান্ধ, মেয়ে 3 রকমের পাচ্ছি আমরা, হয় সে স্বাভাবিক নাইলে একেবারে অন্ধ নাইলে সে বাহক, মানে এটা 3 রকমের। যদিও সে বাহক হোক, আমরা ফিনোটাইপ গণনা করার সময় কখনোই বাহকটা হোক বা হেটেরোজাইগাস অবস্থা কি আছে এগুলো দেখি না, আমরা বাহ্যিক কন্ডিশনটাকে অনুপাতের মধ্যে আনি, তাই না? আচ্ছা, তাহলে গেল, এখন আমরা একটু নেক্সট স্লাইডে যাব। তার আগে একটু দেখি তো কোথাও লেখা আছে কিনা যে মেয়েদের চেয়ে ছেলেদের বেশি হয়, এটা ছিল, দাঁড়াও, এই যে এই পেজেই। তাহলে আমরা দেখতে পাইছি এই জিনিসটা কি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয়, প্রায় 8% পুরুষে এটা দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের, মেয়েদের হচ্ছে মাত্র 0.5%। কারণ তো অলরেডি বুঝতেই পারছো, কারণ মেয়েরা 3 রকমের হইতে পারে, 3 রকমের মধ্যে 2 রকমই ভালো আর 1 রকম হচ্ছে গিয়ে অন্ধ, আর ছেলেরা আছেই 2 রকম, এর মধ্যে অর্ধেক অন্ধ অর্ধেক ভালো। তাহলে ছেলেদের খারাপ হওয়ার সম্ভাবনা 50%, মেয়েদের খারাপ হওয়ার সম্ভাবনা 33%, তিনটাতে একটা, তাই না? তার মানে কি সম্ভাবনা বেড়ে গেল কি ছেলেদের। এগুলো একটু বলছে আর কি, এখানে মুখস্থ করার কিছু নাই। লাল সবুজ বর্ণান্ধতা কি দিয়ে দেখি, ইশিহারা কালার টেস্ট দিয়ে দেখি, এমসিকিউর জন্য এটা মনে রাখবা। এখন চলে যাচ্ছে পরের স্লাইডে। এখানে হচ্ছে ওই যে তোমাদেরকে কিছু প্র্যাকটিস করার জন্য বলবো আর কি, যে কিভাবে তোমরা মনে করো যে একটা বর্ণান্ধ বাবা আর হচ্ছে একটা স্বাভাবিক মা, এটা তোমার জন্য একটা হোমওয়ার্ক। একটা বর্ণান্ধ মা সাথে হচ্ছে একটা বর্ণান্ধ বাবা, ঠিক আছে, এই দুজনের মধ্যে, অথবা আমি তোমাকে বলবো একজন সুস্থ বাবা এবং সাথে হচ্ছে একজন বাহক মা। তাহলে ভিন্ন ভিন্ন হবে না বলো? অন্যরকম আসবে না, সবগুলো তো একটার সাথে একটা মিলবে না। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা, করার পর বের করবা যে কোন দম্পতির কয় পার্সেন্ট বাচ্চা, কয় পার্সেন্ট ছেলে, কয় পার্সেন্ট মেয়ে, 3 ভাবে অ্যান্সার বের করা শিখবা। ঠিক আছে, এগুলো তার বেশি ঢুকলাম না। আচ্ছা, এখন আসলে যে এখানে তোমার একটা দিয়ে দিছে, তুমি বাসায় হোমওয়ার্কগুলো করার পরে এখানে মিলাবা পার্সেন্টেজ মিলে কিনা। এই যে দেখো এখানে দিছে যে স্বাভাবিক মাতা বর্ণান্ধ পিতা, এখন এদের কন্যাগুলা কোনটা কিরকম হবে, পুত্রদের কত পার্সেন্ট কি হবে, দেখছো পুত্র কন্যা ভাগ করে করে দিছে। কিন্তু এখন তুমি যদি মনে করো যে আপু আপনি যেটা পড়াইছেন আমার অনেক কঠিন লাগছে, আমি পারবো না, তাহলে ভাই তোমার আমার বলতে হবে তুমি এই চার্ট মুখস্থ করো, বাপ কেমন হইলে মা কেমন হইলে বাচ্চা কোনটা কেমন হবে, কন্যা কেমন হবে, পুত্র কেমন হলে, তোমার যদি এইটা সোজা লাগে তাহলে তুমি এটা মুখস্থ করো। কিন্তু যদি পারো ওই বের করাটা শিখো, মুখস্থ করাটা কখনোই ভালো অপশন না, মনে থাকবে না, পরীক্ষা লেগে প্যাস লেগে যাবে। তাহলে এগুলো তোমার হোমওয়ার্ক, এগুলো তুমি বাসায় করে করে মিলাবা যে তুমি যেটা করছো এটা মিলছে কিনা। ঠিক আছে, এখন আসো হিমোফিলিয়া। হিমোফিলিয়াতেও সেই ক্রসের জিনিস সেম, ক্রস তোমাকে আমি আর পড়াবো না, আমি তোমাকে এক্সট্রা এমসিকিউ গুলো পড়াবো। এক্সট্রা এমসিকিউ গুলো কি, এই হিমোফিলিয়া আসলে একটা রক্তের রোগ, হ্যাঁ, এটা 2 রকমের হতে পারে, একটা ক্লাসিক বলে আর এটাকে বলে ক্রিসমাস। ক্লাসিকের আরেকটা নাম হচ্ছে হিমোফিলিয়া এ, আর ক্রিসমাস ডিজিজের আরেকটা নাম হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ হয় আমাদের, তোমরা রক্ত চ্যাপ্টারে পড়ছো না যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 13টা, তাহলে ওখানকার 8 নাম্বার ফ্যাক্টরটা যদি না থাকে বা কম থাকে
তাহলে আমার কি হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া। আর 9 নাম্বার ফ্যাক্টরটার দোষের কারণে আমার হবে হচ্ছে বি হিমোফিলিয়া বা ক্রিসমাস ডিজিজ। এখন কোনটা ক্লাসিক, কোনটা এ, কোনটা বি, কোনটা 8, কোনটা 9 প্যাসপুস যেন না লাগে, এই জন্য তুমি আমার একটু বলো তো এ আগে নাকি বি আগে? অবশ্যই এ আগে। বাংলা লিখতে গেলে ক আগে না খ আগে? অবশ্যই ক আগে। অঙ্ক লিখতে গেলে 1 2 3 4 লিখতে গেলে 8 আগে না 9 আগে? অবশ্যই 8 আগে। তাইলে এটা কি আর তোমার প্যাস লাগানোর কোনো সুযোগ আছে? 8 নাম্বার ফ্যাক্টরের অভাবে হবে ক্লাসিক হিমোফিলিয়া, যারে আমরা বলবো হিমোফিলিয়া এ। 9 নাম্বার ফ্যাক্টরের অভাবে হবে ক্রিসমাস ডিজিজ হিমোফিলিয়া, যার ভালো নাম হিমোফিলিয়া বি। এটা কি আর কোনোদিন ভুল হবে? সব ছোটগুলো একসাথে, সব বড়গুলো একসাথে, শেষ। কিন্তু এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি হয়? হিমোফিলিয়া এ হচ্ছে সবচেয়ে বেশি হয়। এবং অবশ্যই মেয়েদের বেশি না ছেলেদের বেশি? ছেলেদের বেশি হয়। দেখা গেছে প্রতি 10,000 পুরুষের মধ্যে একজনের এটা হওয়ার আশঙ্কা থাকে। এবং পুরুষ মহিলা যারই হোক না কেন সে 16 বছরের মধ্যে সাধারণত মারা যায়। এবং আমাদের রানী ভিক্টোরিয়া, ওনার 4 মেয়ের মধ্যে 2টা মেয়ের মধ্যেই এটা ছিল। ঠিক আছে, ওদের নাম মন চাইলে একটু মুখস্থ করতে পারো, খুবই রেয়ার। একে তো মেয়েদের ভালো বেশি হয় না, তার মধ্যে ওনার মেয়েদের হয়ে গেছে, কি আর করবা। এখন দেখো হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক, বাহক কিন্তু স্বাভাবিক, অন্ধ কিন্তু অন্ধ না, আমি এগুলো আর বলবো না বাবা, এগুলো তোমরা ক্রস করে করে বের করবা। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে তুমি পরীক্ষার হলে বসে বসে বড় হাতের এইচ ছোট হাতের এইচ এই ঢংটা করতে যাও না। ভালো মানে ভালো এক্স কিছু লিখবা না, আর খারাপ মানে তুমি অক্ষর বসাবা, তাহলে তোমার ক্রস করে বের করতে ইজি হবে। আমি কিন্তু এখানে ঢুকতেছি না, আগেই বলে দিলাম। দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলছিলাম, ওখানে 2-3টা নাম আছে, আমরা পরে একটা চার্ট পাবো। এই হচ্ছে সেই চার্ট। লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইনসিপিটাস, ফ্রাজাইল এক্স সিনড্রোম, হাইপারট্রাইকোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট। অবশ্যই মুখস্থ করতে হবে কোনটার লক্ষণ কি। এটা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, খুব সোজা। লাল সবুজ বর্ণান্ধতা, তাহলে লাল আর সবুজ বুঝবে না। হিমোফিলিয়া রক্ত একটু আগে পড়ে ফেলছি, রক্ত তঞ্চন হবে না, খালি ব্লিডিং হইতেই থাকবে, যেহেতু এগুলো ক্লটিং ফ্যাক্টর, তাই না? এগুলো নাই, তাই এই সমস্যাটা হবে। মাসকুলার ডিস্ট্রফি বুঝতেই পারতেছো, মাসেলের কিছু একটা, তাহলে পেশি নিয়ে কিছু একটা, পুরোটা পড়ারও দরকার নাই। রাত কানা বুঝাই গেছে, রাতে কিছু দেখতে পারে না। ডায়াবেটিস ইনসিপিটাস, এটা তোমার পরে বুঝাইতেছি। ফ্রেজাইল এক্স সিনড্রোম, ফ্রেজাইল মানে কি ভঙ্গুর, মানে ওর মন টন ভাঙ্গা টাঙ্গা শেষ, মানসিক ভারসাম্যহীনতা, অটিজম, এগুলা। হাইপারট্রাইকোসিস, হাইপার মানে কি বেশি বেশি, তাই না? বোটানিতে পড়ছো না, ওই যে উদ্ভিদের লোমগুলো ট্রাইকোম বলে, তাহলে মনে রাখবা মানুষের ক্ষেত্রে এই ট্রাইকোসিস মানে সারা দেহে অতিরিক্ত লোম। একটা তো আছে মানুষের স্বাভাবিক লোম থাকে, মেয়েদের যে ছেলেদের লোম বেশি থাকে, কিছু ছেলের লোম আরো অনেক বেশি থাকে, বা কিছু মেয়ের লোম অনেক বেশি থাকে, যেগুলো স্বাভাবিকের চেয়ে বেশি ডিজিজ পর্যায়ে চলে গেছে, সেটাকে আমরা হাইপারট্রাইকোসিস বলি। ঠিক আছে। টেস্টিকুলার ফেমিনাইজেশন, নামের মধ্যে বলে দিছে, টেস্টিস থাকে ছেলেদের, ফিমিন মানে মেয়ে, তাহলে একটা যে ছেলে ধীরে ধীরে মেয়ে হয়ে যাচ্ছে, এরকম ডিজিজ থাকলে কি বলবো? টেস্টিকুলার ফেমিনাইজেশন। মানে এক ডায়াবেটিস ইনসিপিটাস ছাড়া সবগুলা নামের মধ্যে বলা আছে কে কোন রোগ, তাহলে তুমি খালি নামগুলা বোঝার চেষ্টা করো, আর ডায়াবেটিস ইনসিপিটাসটা মুখস্থ করার চেষ্টা করো। এটা কি? অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা, এই 2টা পয়েন্ট যার থাকবে সে ডায়াবেটিস ইনসিপিডাস। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের বাসায় অনেক ডায়াবেটিসের পেশেন্ট থাকতে পারে, মামা চাচা খালা মামা বা বাবা কারো থাকতে পারে। এগুলাকে ডায়াবেটিস মেলাইটাস এবং ইনসিপিডাস 2টার মধ্যে প্যাচ লাগাবা না। সাধারণত আমরা ওদের এই বয়স্কদের ক্ষেত্রে যে ডায়াবেটিস দেখি সেটা ডায়াবেটিস মেলাইটাস, ইনসিপিডাস না। ঠিক আছে, ভাবার কোনো দরকার নাই যে আমার আব্বুর বা আমার মামার বা আমার চাচার তো একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে, না। ডায়াবেটিস ইনসিপিটাস, এটা একটা ভিন্ন ডায়াবেটিস, ডাক্তার হইলে পরে শিখবা, এত ভিতরে আমি তোমার এখনই জানাবো না। তুমি খালি মনে রাখবা, অপশনে যদি ডায়াবেটিস মেলাইটাসকে এক্স লিঙ্ক ডিসঅর্ডার হিসেবে উপস্থাপন করা হয়, তুমি বলবা এটা ভুল, ডায়াবেটিস মেলাইটাস এক্স লিঙ্কড না, ডায়াবেটিস ইনসিপিডাস লেখা দরকার ছিল। এই কথাটা আমি তোমার মাথায় ঢুকাতে চাইলাম, দ্যাটস ইট। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। হিমোফিলিয়া বি, এটার অভাবে, মানে এটা কার অভাবে হয়? ঝটপট অ্যান্সার করো, এটা ভুল করাই যাবে না। হিমোফিলিয়া বি 8 নম্বরের অভাবে নাকি 9 নম্বরের অভাবে? জলদি অ্যান্সার করো, কোনটার অভাবে হয়? ওকে, 2-1 মাঝখান দিয়ে বি লেখছে, আমি আর নামগুলা বললাম না কে কে বি লেখছে। এটার অ্যান্সার কি হবে? অবশ্যই ফ্যাক্টর 9, কারণ এটা কি হিমোফিলিয়া বি। এ হইলে 8 হইতো, বি হইলে 9 হবে না। আস্তে আস্তে কি বলছি, সব ছোটগুলো একসাথে বড়গুলো একসাথে, তাহলে বি হবে 9-এর অভাবে। এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, চলে যাচ্ছে এবিএ ব্লাড গ্রুপ। এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক,
বলছিলাম না সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসতেছিল, সবচেয়ে না মানে 9টা প্রশ্ন, মানে সেকেন্ড হাইস্ট ছিল। দেখো এবিও ব্লাড গ্রুপের মধ্যে প্রথমে এমসিকিউর জন্য জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই কে এটা আবিষ্কার করছে, কার্ল ল্যান্ডস্টেইনার, কবে করছে, 1901 সালে করছে, নাম দিছে কি ব্লাড গ্রুপের, এবিও ব্লাড গ্রুপ দিছে। এইটা ছাড়া আমাদের আরো কতগুলো ব্লাড গ্রুপ আছে, আরো 21 রকমের ব্লাড গ্রুপ আছে, এগুলো আমাদের জানতে হয় না, খালি 2টা জানলে হয়। এবিও ব্লাড গ্রুপিং জানতে হয়, আর একটু পরে আরএইচ টাইপিং, আরএইচ পজিটিভ নাকি আরএইচ নেগেটিভ সেটা আমরা দেখবো। তাহলে 2 রকমের ব্লাড গ্রুপ জানতে হয়, বাকিগুলো দরকার নাই এখন। আর আমাদের বডিতে প্রায় 400 রকমের অ্যান্টিজেন আছে, এগুলো নিয়ে আমরা এত গবেষণাও করি না, সবগুলো আমরা জানতেও পারি না, মাত্র 30টা জানতে পারছি। এগুলো এমসিকিউর জন্য বলতেছি লাইনগুলা। আর আমাদের যে এবিও ব্লাড গ্রুপিং, এটা আমাদের এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন কে আছে কে নাই এগুলোর উপর ভিত্তি করে উনি বের করছে। এবং অ্যান্টিজেনের পাশাপাশি কি আলফা এবং বিটা মানে এ আর বি অ্যান্টিবডিও আছে। তাহলে কার কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি আছে সেগুলোর উপর ভিত্তি করে কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে এবিও ব্লাড গ্রুপিং দিছে। এটা আমাদের পড়তে হবে। পরের স্লাইডে যাচ্ছি গা। এইটা মনে রাখার জন্য প্রথম কথা মাথায় ঢুকাবা, অ্যান্টিজেন হচ্ছে আমার বডির নিজস্ব বস্তু, মানে আমার বডিতে আছে যে অ্যান্টিজেন আমার রক্তের গ্রুপ সে অনুযায়ী নাম হবে। এবং সেম নামের অ্যান্টিজেন অ্যান্টিবডি একসঙ্গে থাকলে মারামারি করে ঝগড়া করে। তাহলে আমার মধ্যে যদি এ অ্যান্টিজেন থাকে আমার মধ্যে এ অ্যান্টিবডি থাকতে পারবে না, থাকলে আমার নিজের রক্ত নিজের মেরে ফেলবে। এই কনসেপ্টগুলোকে মাথায় ঢুকাও। যে অ্যান্টিজেন আমার দেহে আছে সেম নামের অ্যান্টিবডি থাকা যাবে না। এখন মনে করো আমার বডিতে এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে, আপনি এখন তাহলে আপনার আল্লাহ কি অ্যান্টিবডি দিছে? আল্লাহ আমার কোনো অ্যান্টিবডি দিবে না, কারণ আল্লাহ চায় না আমি মরে যাই। তাহলে এ বি 2টা অ্যান্টিজেনই আমার আছে, আমার ব্লাড গ্রুপের নাম হবে এ বি। শুধু এ আছে আমার বডিতে এ অ্যান্টিজেন, আমার ব্লাড গ্রুপের নাম হবে এ। সেক্ষেত্রে আল্লাহ আমার এ অ্যান্টিবডি দিবে না, আল্লাহ আমার বি অ্যান্টিবডি দিবে। আমার রক্তে বি অ্যান্টিজেন আছে, তাহলে আমার রক্তের গ্রুপ বি, আল্লাহ আমাকে বি অ্যান্টিবডি দিবে না, কি অ্যান্টিবডি দিবে? এ অ্যান্টিবডি দিবে। আমার রক্তে আল্লাহ কোনো অ্যান্টিজেনই দেয় নাই, এখন আল্লাহ আমার কি করবে? 2টা অ্যান্টিবডি দিতে পারবে, এও দিতে পারবে বিও দিতে পারবে, কিন্তু আমার রক্তের নাম কি হবে? শূন্য। শূন্য শুনতে ভালো লাগে না আপু, কি বলবো? ও ও ব্লাড গ্রুপ মানে ওর আসলে কোনো অ্যান্টিজেন নাই, জিরো। এই জন্য আমরা ঢং করে ও ব্লাড গ্রুপ বলি। এই যে দেখো ও ব্লাড গ্রুপ, ওর মধ্যে আসলে কোনো অ্যান্টিজেন নাই, দ্যাটস ওয়াই এটা ও মানে জিরো। তাইলে ওর মধ্যে যদি অ্যান্টিজেন না থাকে তাহলে ওর অ্যান্টিবডি দিতে কোনো অসুবিধা আছে? ওর বডিতে এ অ্যান্টিবডিও থাকবে বি অ্যান্টিবডিও থাকবে, এবং রক্তের নামটা হবে যেহেতু কিছু নাই শূন্য বা ও। এর বডিতে এ আর বি 2টাই অ্যান্টিজেন আছে, তার মানে কোনো অ্যান্টিবডি দেওয়া যাবে না, ওর নাম হয়ে যাবে এ বি। এর রক্তে বি অ্যান্টিজেন আছে, তার মানে অ্যান্টিবডি এ দিবে আল্লাহ, এবং নাম হবে অ্যান্টিজেন অনুযায়ী বি। এখানে এ অ্যান্টিজেন দিছে, তাহলে বি অ্যান্টিবডি আনতে হবে, আর ওর নাম হয়ে যাবে এ। এই স্লাইড কি মুখস্থ করার দরকার আছে? কষ্ট লাগবে? শোনো, এখান থেকে আমাদের আবার টেকনিক্যাল কি সমস্যা হলো বলো তো? আপুকে আবার 1-2 মিনিট সময় দাও, একটু ঠিক করি। আপু অত্যন্ত দুঃখিত, আমরা পড়তেছিলাম হচ্ছে এবিএ ব্লাড গ্রুপিং এর কারে কোনটা বলে, তাই না? এ কখন, বি কখন, এবি কখন, ও কখন। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমি যেটা তখন বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার
কে কোথায় থাকে, অর্থাৎ অ্যান্টিজেন আমাদের শরীরে কোথায় থাকে আর অ্যান্টিবডি কোথায় থাকে। এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেহে লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লি মানে যে মেমব্রেনটা আছে, ওই মেমব্রেনে থাকে হচ্ছে কি, যে লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন থাকে আর প্লাজমাতে অ্যান্টিবডি থাকে। মানে লোহিত রক্তকণিকাটা আমরা খেয়াল করে আমরা দেখি যে ওই কণিকার যে প্লাজমা বা প্লাজমা মেমব্রেনের মধ্যে আমরা অ্যান্টিজেন পাই, আর রক্ত রস যে অংশটা, রক্ত রসের মধ্যে অ্যান্টিবডি ভাসে। তার মানে বুঝতেই পারতেছো, আগে অ্যান্টিজেন মানে আগে তো নিজের শরীরের অংশ প্লাজমা মেমব্রেন, তারপরে আসছে অ্যান্টিবডি, অ্যান্টিজেন দেখা অ্যান্টিবডি তৈরি হয়েছে। আর মনে রাখবা, অ্যান্টিবডি যার দেহে তৈরি হয়েছে তার বডিতেই কাজ করবে, আরেকজনের দেহে গেলে ওই অ্যান্টিবডি আর কাজ করবে না। অ্যান্টিবডি যার যার বডিতে ইউনিক, আমার দেহে আমার অ্যান্টিবডি কাজ করবে, এই অ্যান্টিবডি তোমার দিলে ওটা কাজ করতে পারতেছে না। এটা কিন্তু এবিও ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে বলতেছি, প্যাসপুস লাগাই অন্য কিছুর সঙ্গে লাগাই দিও না। এখন এটা কেন বললাম জানো, তুমি তো খালি রক্তের গ্রুপ জানলেও চলবে না, তুমি ডাক্তার হইতেছো, মানুষজন আসবে, অ্যাক্সিডেন্ট হবে বা অপারেশন হবে, তোমার রক্ত দিতে হবে কেউ না কাউরে, তাহলে তুমি রক্ত দেওয়ার সময় কি জিনিসটা খেয়াল করবা, কি ম্যাচ করতে হয়। এ ব্লাড গ্রুপে দিবে, এই নিয়ে তো তোমার কোনো সন্দেহ নাই, সেম হইলে দিতে তো প্রবলেম নেই। আমরা পরের স্লাইডে যাই, একটা ফাঁকা পেজ, ওখানে আমরা একটু লেখালেখি করি। সেম ব্লাড গ্রুপ, হ্যাঁ সেম ব্লাড গ্রুপ দিবে নিবে, এতে তোমারও কোনো আপত্তি থাকা উচিত না। ব্লাড গ্রুপকে শর্টকাটে বিজি লিখলাম। সেম ব্লাড গ্রুপ একজন আরেকজনের দিতেও পারবে, একজন আরেকজনের কাছ থেকে নিতেও পারবে, এটা নিয়ে তুমি কোনো আপত্তি করো না। হ্যাঁ, কারণ কি, কারণ তোমার রক্ত এ অ্যান্টিজেন, আমার রক্ত এ অ্যান্টিজেন, আমি তোমার রক্তটা চিনি, সুতরাং মারামারি করার দরকার নেই। এখন আমার শরীরে এ অ্যান্টিজেন মানে কি, আমার অ্যান্টিবডি হচ্ছে বি, তুমি যদি এখন আমার বি অ্যান্টিজেন দাও তাহলে তো আমি মারবই। তুমি বি অ্যান্টিজেন দাও মানে কি, তোমার রক্ত বি, তার মানে তুমি যদি বি হও, তুমি কি এ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবা? পারবা না। তাহলে সেন্সটা কোথায়? সেন্সটা হচ্ছে যে রিসিভার, যে গ্রাহক, তার অ্যান্টিবডির সাথে কোনো অ্যান্টিজেন ম্যাচ করা যাবে না, শেষ। আমার অ্যান্টিবডির সঙ্গে আমি যার কাছ থেকে রক্ত নিচ্ছি তার কোনো অ্যান্টিজেন যেন ম্যাচ না করে, ওটা আমার প্রাইম প্রায়োরিটি। কারণ আমার অ্যান্টিবডি মারামারি করবে, আমার দেহে অন্য কেউ আসলে মারবে। আমার রক্তের গ্রুপ এ, আমার অ্যান্টিজেন এ, আমার অ্যান্টিবডি বি। তোমার রক্তের গ্রুপও এ, তোমার অ্যান্টিজেন এ, তোমার অ্যান্টিবডি বি। তুমি আমাকে রক্ত দিচ্ছ, আমার যে বি অ্যান্টিবডি ছিল সে মারার মতো কোনো বি অ্যান্টিজেন পায় নাই দেখা ঝামেলা করে নাই, কিন্তু যদি সে বি অ্যান্টিজেনটা পাইতো তাইলে সে ঝামেলা করত। এখন মনে করো আমার ব্লাড গ্রুপ বি, তোমার ব্লাড গ্রুপ এ বি, মানে কি আমার ব্লাড গ্রুপ বি মানে কি, আমার হচ্ছে বি অ্যান্টিজেন। এখন মারামারি তো অ্যান্টিজেন করে না, মারামারি করে অ্যান্টিবডি, তাহলে দেখতে হবে আমার অ্যান্টিবডি কি, এ অ্যান্টিবডি। তাহলে এখন তুমি যে এ বি ব্লাড গ্রুপ আমাকে রক্ত দিলা, তোমার শরীরে তো এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, তাহলে আমার এ ব্লাড গ্রুপ হিসেবে বি অ্যান্টিবডি যে আছে, আমার এই বি অ্যান্টিবডি কি তোমার বি অ্যান্টিজেনকে সহ্য করবে? তোমার এ অ্যান্টিজেনরে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বি অ্যান্টিজেনকে তো আমার আপত্তি থাকবে। তার মানে এ বি যে ব্লাড গ্রুপ তোমার হয়েছে, তুমি আমাকে রক্ত দিতে পারো না। এখন আমি এ হিসেবে এ এর কাছ থেকে নিতে পারছি, বি এর কাছ থেকে নিতে পারি নাই, সেম এ বির কাছ থেকেও নিতে পারি নাই বি এর দোষের কারণে। এখন মনে করো তোমার ব্লাড গ্রুপ ও, ও মানে কি জিরো, তোমার আল্লাহ কিছুই দেয় নাই, কোনো অ্যান্টিজেন দেয় নাই, তোমার দিছে কি এ আর বি দুইটাই অ্যান্টিবডি, কিন্তু এটা তো তোমার শরীরের অ্যান্টিবডি। আমার ভয় কি, তুমি যদি আমার রক্ত দাও, আমার শরীর তো এ অ্যান্টিজেন বি অ্যান্টিবডি, তাই না? আমার বি অ্যান্টিবডি মারার মতো বি অ্যান্টিজেন না পাইলেই তো হয়েছে। তার মানে ও এর রক্ত আমি নিতে পারবো, আমি ও ব্লাড গ্রুপের রক্ত নিতে পারবো। এগুলো কিন্তু থিওরিটিক্যালি, বাস্তবে আবার এ ব্লাড গ্রুপে ও দিতে যাও না, এই দিক দিয়ে ঝামেলা হয় না, কিন্তু রক্তে তো আরো 400 রকমের অ্যান্টিজেন আছে, ওই দিক দিয়ে ক্যারিকাচারে লেগে ঝামেলা হয়ে যায়। কিন্তু তোমাকে এই দিক থেকে সেফ বুঝাচ্ছি, মানে আমি এ ব্লাড গ্রুপ হিসেবে ও ব্লাড গ্রুপের রক্ত নিতে পারতেছি, কারণ কি আমার শরীরের যে বি অ্যান্টিবডি ও মারার মতো ও ব্লাড গ্রুপে কিছু পায় নাই, কোনো অ্যান্টিজেনই পায় নাই, মারবে কি? তাহলে ঘটনা যেটা দাঁড়াচ্ছে, ঠিক এইভাবে যদি আমি নিজের ব্লাড গ্রুপ চেঞ্জ করে বারবার তোমাকে অন্যগুলো এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে যেটা প্রমাণ হবে আলটিমেটলি সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ সবাইকে দিবে, নিজেকে তো দিতে পারবে সেম এই হিসাবে, এছাড়াও বাকিদেরকেও দিতে পারবে। তা সবচেয়ে বড় কারণ কি, এই বান্দার কোনো অ্যান্টিজেনই নাই, ও যে গেলে কেউ তারে ধরে মারবে সেই সুযোগই নেই, বুঝে গেছে? আর এ বি ব্লাড গ্রুপ, এই বান্দা হচ্ছে খুবই মজায় আছে,
সে হচ্ছে সবার কাছ থেকে রক্ত নিবে। কেন নিবে তুমি দেখো, সবার কাছ থেকে নিবে। কেন নিতে পারবে বলো? ওর ব্লাড গ্রুপ হচ্ছে এবি, তার মানে ওর অ্যান্টিজেন এও আছে বিও আছে, তাহলে আল্লাহ তো ওর কোনো অ্যান্টিবডি দেয় নাই, কারণ ওর বডিতে কোনো অ্যান্টিবডি নাই। ওর তুমি যে রক্ত দাও আর মারতে পারবে? ওর তো মারার কিছু নাই, ও মারবে না। যে রক্ত দিচ্ছ সেই রক্তের অ্যান্টিবডি গিয়ে ঘরের মধ্যে মারামারি করতে পারবে না। সে একটা বাইরের জায়গায় ঢুকছে, তার এখানে কোনো পাওয়ারই নেই। তাহলে সবসময় মেইন পাওয়ারে কে থাকবে? গ্রহিতার, যে গ্রহণ করবে, রিসিভারের অ্যান্টিবডি, ওর দিকে তাকায় থাকতে হবে। ওর সাথে যেন ম্যাচ না হয়ে যায় অ্যান্টিজেন, যেটা দিচ্ছি ওটা যেন আমার রিসিভারের অ্যান্টিবডির সঙ্গে ম্যাচ না হয়ে যায়। ঘটনা বুঝছো কিনা? এই যে এক কথা 100 বার বলে ফেললাম। বলার একটাই উদ্দেশ্য, তোমার বই একটা বিশাল চার্ট আছে, কে কারা রক্ত দিবে নিবে, আল্লাহর ওয়াস্তে মুখস্থ করো না, এই জিনিসটা বুঝার চেষ্টা করো। এখন তুমি বলবো আপু আপনি এ বি ও বুঝাই ফেলছেন, এখন প্লাস মাইনাস কেমনি বুঝবো, পজিটিভ নেগেটিভ? এটাও সহজ। মনে করো বি পজিটিভ, বি নেগেটিভ, এখন দুইজনই বি। এখন তুমি চাইতে পারো যে আপু প্লাস মাইনাস আমি বুঝি না, বি বি রে দিয়ে দিব। না, পারবা না। কেন পারবা না আমি বলি। এই যে প্লাস, কখন বলছি প্লাস? যখন ওর RH অ্যান্টিজেন আছে। এই অ্যান্টিজেনটা যদি থাকে তাইলে সে বি পজিটিভ, মানে বি না, মানে বি তো অন্য কারণে, আর পজিটিভ বলতেছি RH অ্যান্টিজেন আছে তাই। আর RH অ্যান্টিজেনটা নাই, তাইলে আমি ওরা বলতেছি নেগেটিভ। এখন বি নেগেটিভ যে ব্যক্তি, সে কি জীবনে কোনোদিন RH অ্যান্টিজেন দেখছে? কোনোদিন সে RH অ্যান্টিজেন দেখছে? দেখেই নাই। এখন তুমি ওর ঢুম করে বি পজিটিভ ব্লাড দিয়ে দিলা, ওর শরীরে ঠাস করে RH অ্যান্টিজেন ঢুকলো। এখন ওর কি এটা বুঝার দরকার আছে যে এটা আমার ভালোর জন্য আসছে? ওর কথা হচ্ছে আমি RH অ্যান্টিজেন জীবনে দেখছি না, তুমি এখন আমার শরীরে ঢুকছো, তুমি একটা জীবাণু, তোমার আমি মারবো। ওর শরীরে এখন কি তৈরি হবে? RH অ্যান্টিবডি তৈরি হবে, তৈরি হয়ে মারামারি করে নিজেই মেরে যাবে। তাহলে তুমি কি এটা চাও? তার মানে সহজ জিনিস হচ্ছে, কোনো পজিটিভ নেগেটিভকে ব্লাড দিতে পারবে না। এখন বি বি মিললেও পারবে না। কোনো ধরনের পজিটিভ ব্লাড নেগেটিভ ব্লাডকে দেওয়া যাবে না, শেষ। এখন উল্টা চিন্তা করো তো, জরুরি প্রয়োজনে বি নেগেটিভ ব্লাডটা কি বি পজিটিভকে দেওয়া যাবে? যাবে। ওর দরকার রক্ত, তুমি ওরে বি রক্ত দিছো, রক্ত পাইছে, শেষ। ওর কি RH অ্যান্টিজেন দরকার আছে? তুমি দিতে পারো নাই, না পারলে নাই, ওর কি? ও রক্ত পাইছে, খুশি। তার মানে নেগেটিভ ব্লাডটা পজিটিভ ব্লাডকে দেওয়া যাচ্ছে। তাইলে এখন আর তোমার ঘটনার দরকার আছে? মনে করো ও ব্লাড গ্রুপ, আমি বলছিলাম সবাই দিবে, তার মানে ও এ কে দিবে, বি কে দিবে, এ বি কে দিবে, ওকেও দিবে। কিন্তু আমি যদি এখন লিখি যে দিচ্ছিল তার রক্তটা ও নেগেটিভ, এখন কি তুমি এখানে নেগেটিভদেরকে তো দিতেই পারবা, হয়ে গেল। কিন্তু তুমি কি এখন প্লাস বসাইতে পারবা? ও নেগেটিভটা তুমি প্লাসকে দিতে পারবা কিনা আমাকে বলো। কি পড়াইছে এখানে? নেগেটিভ ব্লাড যে কাউরে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ও নেগেটিভ তো মনে করো আল্লাহর দুনিয়া এমন একটা রক্ত, না আছে এ অ্যান্টিজেন, না আছে বি অ্যান্টিজেন, না আছে RH অ্যান্টিজেন, কিছু নাই, মানে রক্ত আছে খালি, এটা দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে তুমি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারতেছো। তার মানে অ্যাকচুয়ালি সর্বজনীন দাতা আসলে ও নেগেটিভ। অ্যান্ড পরীক্ষা হলে নেগেটিভ নাই, শুধু ও আছে অপশন, দাগায় আসবে, অসুবিধা নাই। ও আর ও নেগেটিভ দুইটাই আছে, তাহলে মোর কারেক্ট অ্যান্সার হচ্ছে ও নেগেটিভ। আর তাহলে এখন চিন্তা করো তো, সর্বজনীন গ্রহিতাকে, মানে কে বসে রয়েছে সবার রক্ত নেওয়ার জন্য? প্রথম কথা হচ্ছে এবি, তাহলে এবি হচ্ছে সবার রক্ত নিবে। হ্যাঁ, এখন এবি যে নিবে, কার কার কাছ থেকে নিতে পারবে? এ এর কাছ থেকে, বি এর কাছ থেকে, এবির কাছ থেকে, ও এর কাছ থেকে। এখন মনে করো সে এবি নেগেটিভ যদি হয়, নেগেটিভ ব্যক্তি কি কোনো পজিটিভ রক্ত সহ্য করতে পারবে? RH অ্যান্টিজেন সহ্য করবে? করবে না। তাহলে এবি নেগেটিভ যদি বলি, তাহলে এরা সবাই নেগেটিভ হয়ে গেল, তার মানে সব নেগেটিভ থেকে সে নিতে পারবে। তাহলে আসলে তো সে সর্বজনীন রিসিভার এখনো হয়ে উঠতে পারে নাই। যদি আমি এটা পজিটিভ দিতাম, এবি পজিটিভ, এবার তোর মজা। ওরা আর ঠেকাবে কে? ও এ নেগেটিভ থেকে নিতে পারবে, এ পজিটিভও পারবে, বি পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ, নেগেটিভ, সব রকম ব্লাড সে নিতে পারবে। কেন? কারণ সে এ অ্যান্টিজেনও চিনে, বি অ্যান্টিজেনও চিনে, RH অ্যান্টিজেনও চিনে, ওর বডিতে কোনো অ্যান্টিবডি নাই, মারামারি করার কেউ নাই, যেই আসবে ওয়েলকাম। তাহলে অ্যাকচুয়ালি সর্বজনীন গ্রহিতা বললে অ্যান্সার করা উচিত এ বি পজিটিভ। অপশনে না থাকলে অ্যান্সার এ বি। আমরা কিন্তু অনেকগুলো MCQ পড়ে ফেলছি, তোমার বইয়ের 20 একটা চার্ট পড়ে ফেলছি। ঠিক আছে, ক্লাস তো অবশ্যই রেকর্ডেড থাকবে, পিছিয়ে গিয়ে আবার এই অংশটুকু লাগলে দেখবা। আমি এখন চলে যাচ্ছি নেক্সট বইয়ের পড়ায়। আচ্ছা, এখানে কি বলছে? অ্যান্টিজেন অ্যান্টিবডির এই যে এবি ব্লাড গ্রুপিং, এখানে আসলে ঘটনাটা কিভাবে, কার ব্লাড গ্রুপ কিভাবে কি হয় সেটা নিয়ে একটু কথা বলছে। আমি তোমাকে এখানে একটা জায়গায় পাশেই লিখে একটু পড়াই দিই। যেমন দেখো, অনেকে এরকম বলে না যে আপু আমার আব্বুর ব্লাড গ্রুপ এ, আম্মুর ব্লাড গ্রুপ বি, আমার তো ও।
আমার মনে রাস্তা থেকে পাই আনছে। ব্যাপারটা এরকম কিছুই না। ব্যাপারটা হচ্ছে এটা একটা ট্রিপল এন্টিজেনিক, মাল্টিপল অ্যালিলিজম। মাল্টিপল অ্যালিলিজম মানে কি, তোমার রক্তের গ্রুপটা কি হবে সেটা 3টা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। 3 রকমের জিন আছে। একটা হচ্ছে LA, LB, LO। এল আসছে কেন, কার্ল ল্যান্ডস্টেইনার ওরে সম্মান দিতে গিয়ে ল্যান্ডস্টেইনার থেকে এল ওয়ার্ডটা নিছে, হ্যাঁ, নিয়ে 3 রকমের পাইছে, LA, LB, L নট। তাইলে এখন কি হয়েছে, এদের মধ্যে অবশ্যই AB এটা প্রকাশ মানে প্রকট, আর নট মানে হচ্ছে নাই। আর A আর B এর মধ্যে যদি বলো কে বেশি প্রকট, এখানে কিছু করা যাবে না, দুইজনই সমানভাবে প্রকট। A আর B দুজন থাকলে ব্লাড গ্রুপ AB হয়ে যাবে, কেউ কারো বাদ দিতে পারবে না। তাহলে এখন আসলে ব্লাড গ্রুপগুলো কেমনে হচ্ছে, মনে করো কারো ব্লাড গ্রুপ A, তাহলে সে হইতে পারে LA, LA, মানে সে হোমোজাইগাস A, অথবা সে হইতে পারে না LA, L নট, এটা প্রকাশ পাইলো। যার ব্লাড গ্রুপ বি, মনে করো মায়ের ব্লাড গ্রুপ বি, হ্যাঁ, LB, LB এরকম হইতে পারে মাটা, অথবা মাটা কিন্তু LB, L নট এমনও হইতে পারে। এই ধরনের বাবা মা হইল, মনে করো তোমার বাবা হচ্ছে এই ধরনের A, তোমার মা হচ্ছে এই ধরনের B, আর তুমি হচ্ছে ওদের এই L নট ওয়ালা বাচ্চা, তাইলে তোমার ব্লাড গ্রুপ হয়ে গেছে O। তোমার কি রাস্তা থেকে পাওয়ার দরকার আছে? তুমি তো জেনেটিক্যালি বাইরে হয়ে চলে আসছো। তাইলে LA, L নট এরকম যদি শঙ্কর থেকে থাকে, তার মানে দুইজন শঙ্করের কাছ থেকে তুমি দুইটাই ও পাইছো, মানে কিছুই পাও নাই আসলে নেগেটিভ, মানে আন্ডা। এখন তোমার রক্তের গ্রুপ হয়ে গেছে ও, আপুর রক্তের গ্রুপ ও, আচ্ছা কিছুই পাইলাম না। তাহলে এখন কি হইলো, এভাবে করে কি তুমি ব্লাড গ্রুপও বের করতে পারবা? A এর সঙ্গে A ক্রস করলে যে সবসময় A হবে তা না, B এর সঙ্গে B ক্রস করলে সবসময় B হবে তা না। A আর B ক্রস করলে মজার কাহিনী, এখান থেকে হয়তো বা আমরা একটা এই LA এর সঙ্গে মিলে LB, এই বাচ্চাটা হবে LA, LB, মানে ওর ব্লাড গ্রুপ হবে AB। তার মানে এই ধরনের বাপ মার বিয়ে হলে সব রকমের ব্লাড গ্রুপের বাচ্চা পাওয়া সম্ভব, এও পাবে, বিও পাবে, ও পাবে, এবিও পাবে। তো এগুলো তোমার আন্দাগুন্দা মুখস্থ করার দরকার নাই। তোমাকে যদি কোনো সিনারিও দেয়, এই রকমের বাবা ওই রকমের মা, মানে বলবে শঙ্কর A গ্রুপ, তার মানে কি LA, L নট, বলবে হোমোজাইগাস A গ্রুপ, তাহলে LA, LA, বুঝতেই তো পারতেছো, ওভাবে করে বের করে ফেলবা। এই বের করে আমি তোমাকে আর দেখাবো না, এখন আমরা চলে যাবো পরের স্লাইডে। এই RH ফ্যাক্টর, এই জিনিসটা কি আমরা আগেই পড়ে ফেলছি, মানে পজিটিভ নেগেটিভের ব্যাপার, সালগুলো একটু পড়বা। কার্ল ল্যান্ডস্টেইনারের সাথে এবার যোগ হয়েছে উইনার, ওরা মিলেমিশে এইসব খরগোশ কাহিনী করে বের করছে। বের করে কি দেখছে, যে এটা একটা RH ফ্যাক্টর, যেটা সেটা 6টা এন্টিজেনের কম্বিনেশন। জিনগুলো হচ্ছে CDE, 3টা বড় 3টা ছোট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কখনোই একই লেটার রিপিটেশন মানে হতে পারবে না, মানে CCD, CDE এরকম সম্ভব না। 6টা থেকে মিক্স করে আসবে, একটা যে কোনো একটা C আসবে, যে কোনো একটা D আসবে, যে কোনো একটা E আসবে, ঠিক আছে? এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, তার মানে কি মিক্স করে আসবে, বড় ছোট ব্যাপার না, মিক্সড করে আসবে। কখনোই CDD সম্ভব না, 2টা D সম্ভব না, 2টা C সম্ভব না, 2টা E সম্ভব না, ওগুলা ভুল অপশন থাকবে। আর কখন তুমি RH পজিটিভ বলবা, যখন বলা হচ্ছে 3টাই বড়, তখন তুমি বলবা RH পজিটিভ। যখন বলা হবে 3টাই ছোট, তখন তুমি বলবা RH নেগেটিভ। তার মানে এই মার শরীরে RH এন্টিজেন নাই। এখন যারা একটু বেশি পাকনা আসো, এদের মাথায় স্ট্রাইক করবে, আপু মনে করেন C বড়, D বড়, E ছোট, ওকে আপু এখন প্রকট না প্রচ্ছন্ন? যাদের মাথায় এরকম প্রশ্ন আসতেছে তাদেরকে আমি বলবো, এখানে 3টাই RH এন্টিজেন পজিটিভ। এগুলো একটু মেডিকেল আসলে আর একটু ভালো করে জানবা, কারণ আমরা মেইনলি D এন্টিজেনটা দেখি, যার D বড় সে পজিটিভ, যার D ছোট সে নেগেটিভ। এইটা তুমি বেশি কনফিউশন ভিতরে থাকলে ক্লিয়ার করার জন্য শুনবা, আর পরীক্ষার হলে অ্যান্সার করার জন্য শুনবা 3টাই বড় পজিটিভ, 3টাই ছোট নেগেটিভ, ঠিক আছে? আমি এটা মুছে দিলাম, বেশি কঠিন করার কোনো দরকার নাই। চলে আসো, এই স্লাইড আমি তোমার দেখাবো না, এই হিঞ্জি পিঞ্জি, এই প্লাস মাইনাস এগুলো আমি পছন্দ করি না। আমি তোমাকে যেভাবে পড়াইছি ওই স্লাইডের অংশটুকু আবার শুনবা, বুঝে বুঝে কে কারা রক্ত দিবে, কার কাছ থেকে নিবে সেটা শিখবা। আর বাস্তবে এই কাজ করতে যাবা না, বাস্তবে সেম মিলায় নিবা। কেন? কারণ AB ও এগুলা ছাড়াও আমাদের বডিতে বহুত এন্টিজেন আছে যেগুলো প্যাস লাগে। আচ্ছা, সর্বজনীন গ্রহিতা কোন ব্লাড গ্রুপ? সর্বজনীন গ্রহিতা হচ্ছে আমাদের AB ব্লাড গ্রুপ, সবার থেকে নিতে পারবে। যদি কেন AB পজিটিভ থাকতো, ওইটা হচ্ছে আরো কারেক্ট অ্যান্সার হইতো, সে AB পজিটিভ নেগেটিভ সব ধরনের পজিটিভ নেগেটিভ থেকে নিতে পারতো, মানে যে AB পজিটিভ সে সবারটা নিতে পারতো। অপশন AB পজিটিভ নাই, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার ছিল শুধু AB। রক্ত সঞ্চালনের জটিলতা, গর্ভধারণের জটিলতা সবই আসলে এই RH পজিটিভ নেগেটিভের জন্য হয়ে থাকতেছে। এটা আমি তোমাকে পড়াই ফেলছি, এখন শুধু একটু করে বললেই তুমি বুঝবা। মনে করো আমি B নেগেটিভ ব্লাড, আমি রোড অ্যাক্সিডেন্ট করে তোমার কাছে আসছি, তুমি B ব্লাড গ্রুপ পাইছো, কিন্তু সেটা B পজিটিভ ছিল, তুমি এখন আমাকে দিয়ে ফেলছো, মনে করো দিয়ে ফেলছো, তাহলে আমি জীবনে RH এন্টিজেন দেখি নাই, তোমার পাঠানো RH এন্টিজেনটা আমি দেখছি, দেখা আমার শরীর রাগ করছে, রাগ করে আমি ওইটার এগেনস্টে RH অ্যান্টিবডি